আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আব্দুল্লাহ রিজভী। আজকের এই ক্লাসে আমরা শিখব হিসাব বিজ্ঞান ঠিক প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ নিয়ে। এই অধ্যায়টা তোমার এইচএসসি এবং অ্যাডমিশন প্রতিটা স্টেপের জন্য খুবই ইম্পর্টেন্ট বলা যেতে পারে, কারণ এখান থেকে তোমার এইচএসসিতে যেমন কোয়েশ্চেন আসে ঠিক তেমনি অ্যাডমিশনও বেশ ইম্পর্টেন্ট। তার উপরে তোমরা এইচএসসিতে অনেকেই আছো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো আর 9-10 সায়েন্স পড়েছো, হ্যাঁ, বা অনেকেই এমন আছো আমার মতো ফাঁকিবাজ স্টুডেন্ট আছো যারা কিন্তু 9-10 কম পড়াশোনা করেছিল কিন্তু, হ্যাঁ। সো ওরা এই অধ্যায়টা প্রথম এই ইন্টারমিডিয়েট আসার পরে এই অধ্যায়গুলো যখন পড়তে যাও তোমরা বেশ বেগ পেতে হয় যে বুঝতে পারো না ভাই হিসাবের বইসমূহ এগুলো আবার কোত্থেকে এসেছে, বা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিল তারা ঠিক বুঝতে পারো না যে না এগুলো কেমনে করতে হয় বা এখানে থেকে কী কী কোয়েশ্চেন আসে। অর্থাৎ সব কিছু নিয়ে একটা হজবরল অবস্থা তোমাদের মধ্যে থাকে। সো আজকের এই ক্লাস আমরা কী শিখবো, আমরা মেইনলি তোমার এখান থেকে আমরা কভার করতে যাচ্ছি। ওকে, আমরা তোমার এখান থেকে প্রথমত দেখো কী কী শিখতে যাচ্ছি। প্রথমত আমরা এখান থেকে তোমার এইচএসসির যেই টপিকগুলো আছে সিকিউ এবং এমসিকিউ, এই ক্লাসের মাধ্যমে আমরা সিকিউ এবং এমসিকিউ দুটো কভার হবে। যদিও এটা ম্যাথ সলভিং কোর্স, তাও আমরা একটু বেসিক দিব যে না, যে বেসিকটা তুমি না জানো তাই তুমি ম্যাথ করতে পারবে না কিন্তু, হ্যাঁ। আমি বলি কি বেসিক হলে আমি একটা জিনিস যেটা হলে শিখ হবে না তুমি, হ্যাঁ। সো আমরা বেসিক একটু দেখবো যে কেমন কেমন বিষয়বস্তু আসতে পারে। দেন এখান থেকে আমরা তোমার কি অ্যাডমিশনে যেই ম্যাথগুলো আসতে পারে ওটা নিয়ে একটু ধারণা নেওয়ার ট্রাই করব। এক কথায় এইচএসসি বা অ্যাডমিশন দুইটা নিয়ে এখানে কভার থাকবে, ম্যাথমেটিক্যাল সব কিছু এখানে বুঝতে পারবা। আর তোমরা ঠিক বুঝতে পারবে এখানের মধ্যে ঠিক কোন কোন টাইপের কোয়েশ্চেন আছে। কি বললাম, কোন কোন টাইপের কোয়েশ্চেন আসে। 3 নাম্বার কি পাবা, কোন কোন টাইপের কোয়েশ্চেন এখানে আসে। ওকে, টাইপ এসএসসিতে কোন কোন টাইপের কোয়েশ্চেন আসে। 4 নাম্বার তুমি আমরা যেটা দেখবো এটা হলো বোর্ডের মধ্যে যে কোয়েশ্চেনগুলো আসছে ওগুলো তো করবোই, করার পাশাপাশি আমরা একটা সামারি করবো, যে একটা সামারি করবো যা যা শিখছি তার সামারি দেখবো যে না, ওকে, যাতে একটা রিভিশন আমাদের হয়ে যাচ্ছে। তাহলে ক্লাসটার পাশে শিখতেও পাচ্ছি আমরা, রিভিশন হয়ে যাচ্ছে। এবং যারা অলরেডি এটার সঙ্গে ভালোই পারো, হ্যাঁ, তোমরা অনেকে কিন্তু শিখে ফেলছো অলরেডি যে কেমনে করতে হয়, তোমাদের জন্য রিভিশন হয়ে যাবে, হ্যাঁ। তোমাদের রিভিশন ক্লাস, আর যারা শিখবা তার জন্য এটা একটা লার্নিং হতে যাচ্ছে। ওকে, সো লেটস ব্যাক টু টপিক, আমরা ক্লাসটা শুরু করি। ওকে, দেখো তাইলে ওদের নাম কি বলে, হিসাবের বৈষম্য। আচ্ছা, আমি একটা কথা বারবার ধরে বলে থাকি, প্রশ্নের মধ্যে সমাধান আছে। কি বললাম, প্রশ্নের মধ্যে সমাধান। এখন কথাটা কেমনে বলি, দেখো হিসাবের বৈষম্য মানে আমরা যে প্রথম ক্লাসে যে হিসাব সম্পর্কে জানছিলাম যে হিসাবটা কয় প্রকার, 5 প্রকার। আধুনিক নিয়মে হিসাব কয় প্রকার, 5 প্রকার। এই 5 প্রকার হিসাবের টোটাল বই আছে কয়টা, যে বইগুলো আছে, হ্যাঁ, অনেকগুলো বই আছে, জাবেদা, খতিয়ান, অনেকগুলো বই আছে। আমরা মেইনলি ওই হিসাবের 5 প্রকার হিসাবের যে বইগুলো আছে আমরা ওই বইগুলো নিয়ে এই অধ্যায়ে শিখবো। ওকে, আই হোপ তোমরা বেসিকটুকু বুঝতে পারছো যে এখান এই অধ্যায়টা ঠিক কী নিয়ে আলোচনা করতে যাচ্ছে। এবার আমরা জানবো যে বই কোনগুলা, ওগুলো কেমনে করতে হয়, হ্যাঁ, ওসব নিয়ে আমরা জানতে যাচ্ছি। ওকে, আমরা শুরু করি। প্রথমত ভূমিকা বলতে বোঝাই এখানে যেটা আছে আমাদের আমাদের প্রাত্যহিক জীবনে, মানে আমাদের বলো বা বিজনেস প্রতিষ্ঠানগুলোর বলো, প্রাত্যহিক ওরা জীবনে ওরা কি করে, ওরা তোমার অনেকগুলো কাজ করে, অর্থনৈতিক কাজ করে। মানে ধরো অনেক কিছু ক্রয় করে, অনেক কিছু বিক্রয় করে। এই যে ক্রয় বিক্রয় করতেছে, আর্থিক লেনদেন, এটাকে ক্রয় বিক্রয় করে লেনদেন বলে, আর্থিক ঘটনা করতেছে, এগুলোকে আমরা কি বলি, লেনদেন বলি। সো আমরা তো প্রিভিয়াস ক্লাসে জানছি যে লুকা প্যাসেল যে বইটা আছে, সুম্মা দি অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রপোর্শন, বেশ কঠিন একটা নাম, ওই নামটা উচ্চারণ করতে আমার অনেকদিন টাইম লাগছে। যাক, সো ওই বইটার মেইন কি ছিল যে ওখান থেকে সৃষ্টি হয়েছে দুই তরফা দাখিলা পদ্ধতি, যেটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভিত্তি বলতে পারি, রাইট। সো আমরা এখানে দুই তরফা দাখিলা পদ্ধতি শিখতে যাচ্ছি। ওকে, এখন অনেকের কোয়েশ্চেন, ভাই দুই তরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি এইটা আবার কি জিনিস, আমরা তো ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, তুমি যারা বুঝতে পারো না তার জন্য আমরা বলি, দেখো হিসাব বিজ্ঞানে যে কোনো এন্ট্রিকে আমরা একটা পক্ষকে আমরা করি কি, একটা পক্ষে আমরা করি ডেবিট, দিয়ে লিখলাম জাস্ট সুবিধার্থে, আরেকটাকে আমরা ক্রেডিট। এখন এই যে একটা পক্ষকে যে কোনো লেনদেনকে যখন আমরা লিপিবদ্ধ করতে যাই, লিখতে যাই, একটা পক্ষকে আমরা ডেবিট করি, একটা পক্ষে ক্রেডিট করি, হ্যাঁ, যে একটা পক্ষে ডেবিট করা বা ক্রেডিট করা, এই কাজটাকে আমরা কি বলি, দুই তরফা দাখিলা পদ্ধতি, মানে দুইটা তরফে দুইটা পক্ষে দাখিলা করা, লিখা। ওকে, আর তুমি যদি প্রত্যেকটা কথাকে ওয়ার্ডকে ভেঙে ভেঙে দেখো, ইউ ক্যান গেট দ্য আনসার্স, রাইট। ওকে, তো তো এটাকে এই যে এইটা কি বলতে আমরা স্যার, ডাবল এন্ট্রি সিস্টেম। ওকে, টিএস সংক্ষেপে। ওকে, জাস্ট আমরা আসলে বুঝতে পারছি কি বলছে। এবার দেখো, তোমরা বললাম না যে লুকা প্যাসিওলি 1494 সালে যেটা লেখছিল ইতালীয় পণ্ডিত,
হ্যাঁ, উনি যেটা লেখছে যেখান থেকে আজকে কি যে দুদক দাখিলা পদ্ধতি আসছে। ওকে, এবার দেখো আমরা হিসাব কয় প্রকার বললাম? হিসাব বললাম 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। কি? একটা হলো তোমার আয়, একটা ব্যয়, একটা মালিকানা সত্ত্ব, একটা তোমার কি এখানে বেশ কিছু, আচ্ছা সরি, এখানে বেশ কিছু একটু আছে, আমি একটু ভেঙে তোমাদেরকে বলি। এটা না, হিসাব মেইনলি কত প্রকার? হিসাব মেইনলি 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। ওকে, একটা কি? একটা হলো তোমার সম্পদ। ওকে, একটা কি? একটা হলো তোমার দায়। আচ্ছা, আমি একটু একটু সুন্দরভাবে লিখি তো তোমরা নোট করতে পারো। আচ্ছা, এগুলো তোমরা নোট করবা, কিন্তু এই নোটগুলো তোমাদের অনেক কাজে লাগবে। একবার নোট করবা, যেগুলো তুমি এইচএসসি পরীক্ষা দেওয়ার আগে একটু দেখে গেলা, টেস্টটা দেখে গেলা, অ্যাডমিশন টেস্টে ইজি হয়ে যায়। আমি করতাম কি, যে আমি যখন ক্লাস করতাম আমি লিটারালি নোট করতাম, যে যেটা ইম্পর্টেন্ট। সব নোট না, নোট মানে এটা না যে আমরা অনেক করি কি পৃষ্ঠার পর পৃষ্ঠা নোট করি, দিস নট নোট। এটা নোট করা না, তুমি জাস্ট করবা কি, যেই যে ইম্পর্টেন্ট কথাটা আমি বলতেছি মার্ক করতেছি। দেখো এখানে অনেক কিছু আছে, আমি কি সব লিখিনি, কিন্তু আমি জাস্ট দাগ দিছি এটার উপরে, এটার উপরে, আর এটার উপরে, রাইট? মানে কি এই 3টা বিষয় ইম্পর্টেন্ট। ওকে, তুমি এই 3টা বিষয় লুক করবা, দেখবা এই পুরাগুলো আমি দাগ দিছি দিই নাই, কারণ এগুলো ইম্পর্টেন্ট না। সো বাট তুমি এগুলো সবগুলো তোমার নোট করার প্রয়োজনই নেই। ওকে, সো নোট করা হলো ওটাই যেটা তোমাকে একটা কি বেসিক নলেজ দিবে, যেটা ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষা আসতে পারে। ওকে, ওকে ফাইন। সো হিসাব, আর যারা প্রথম ক্লাসে করো নেই বা করে আসতে পারো, আমি আবার বলতেছি যে হিসাব মেনলি কয় প্রকার? 5 প্রকার। কি কি? একটু দেখে লিখি আমি। ওকে, একটা হইলো তোমার কি? একটা হলো তোমার অ্যাসেট। হ্যাঁ, অ্যাসেট। আচ্ছা, আমি বাংলায় লিখি, কারণ অনেকে অস্বস্তি বোধ করতে পারো ইংলিশে লিখলে। ওকে, একটা কি? একটা হলো তোমার সম্পদ। ওকে, লেখাটা একটা খারাপ হইতে পারে, খেয়াল করো। একটা কি? একটা হলো তোমার সম্পদ। আর একটা হইল তোমার কি? ব্যয়। ওকে, আরেকটা কি? একটা হলো তোমার আয়। আরেকটা কি? একটা হলো তোমার দায়। আর একটা হলো তোমার মালিকানা সত্ত্ব। কি? একটা সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। এই টোটালটা হয়েছে কয়টা? এখানে এখানে হয় টোটাল 5টা, রাইট? এখানে কয়টা? এখানে হয় তোমার টোটাল 5টা। ওকে, এই 5টা হইলো তোমার মূলত হিসাব। এবার দেখো, সম্পদ এবং ব্যয় এইগুলো যখন বৃদ্ধি পায়, ইনক্রিজ হয়, তখন কি হয়? তখন হবে তোমার, যখন কি হয়? যখন ইনক্রিজ হয়, হ্যাঁ, তখন হবে তোমার কি? তখন তোমার হবে ডেবিট। হ্যাঁ, ডেবিট। আর এই সম্পদ এবং ব্যয় যখন তোমার হ্রাস পায়, ডিক্রিজ হয়, হ্যাঁ, তখন তোমার কি হবে? ক্রেডিট। এখন অনেকে বলতো ভাই কখন বুঝবো বৃদ্ধি পাইছে, কখন বুঝবো যে হ্রাস পাইছে? দেখো, সাপোজ আমি যদি বলি, আমি এটা একটা প্রতিষ্ঠান, তো আমার প্রতিষ্ঠানের জন্য আমি কি করলাম? আমি একটা তোমার ল্যাপটপ ক্রয় করলাম। ল্যাপটপটা কিন্তু কি অফিস সরঞ্জাম, তাই না? সো ল্যাপটপ যেটা কিনলাম এটা কিন্তু আমার সম্পদ, কারণ অফিসে এটা আমি অনেক দিন ইউজ করতে পারবো, এটা অনেক দিন যাবত আমাকে একটা বেনিফিট দিবে, মিনস এটা সম্পদ। তো এই যে সম্পদটা আমি ক্রয় করলাম, মানে কি অফিসের সম্পদটা আসলো, সম্পদ বৃদ্ধি পেলো। আর সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। হ্যাঁ, অফিস সরঞ্জাম হিসাবে ডেবিট হবে। হ্যাঁ, আমি তো ল্যাপটপ লিখতে পারি না, আমরা লিখতে পারি অফিস সরঞ্জাম। ওকে, কারণ এখন তুমি কোয়েশ্চেন, ভাই ল্যাপটপ তাহলে কেন লিখবো না, অফিস সরঞ্জাম কেন লিখবো? হ্যাঁ, প্রথম কথা হলো অফিস সরঞ্জাম এটা হিসাবের নাম। হ্যাঁ, ওকে, এটা হিসাব। আর ল্যাপটপটা একটা জাস্ট ওই বস্তু। এখন আমি তোমাকে যদি বলি, দেখো একটা প্রতিষ্ঠানে হাজার হাজার ল্যাপটপ লাগে বা শত শত ল্যাপটপ লাগতে পারে, হ্যাঁ, প্রয়োজন হতে পারে। এখন তুমি কি প্রত্যেকবার ল্যাপটপ ল্যাপটপ করে হিসাব করবা? বা অনেক যারা বড় প্রতিষ্ঠানের মতো অনেক অনেক টাকার বিজনেস করতে হয়, ওরা সবসময় চাইবে কম ঝামেলা কম করার জন্য, হ্যাঁ, ঝঞ্ঝাট কম রাখার জন্য, হিসাবটা একটু স্বচ্ছ রাখার জন্য। হ্যাঁ, ওরা সবসময় চাইবে একটু বিষয়টা ইজি করার জন্য। তো ওরা অনেক অনেক অফিসে কিনতে হয়, ওখানে এসি আছে, থাকতে পারে, ল্যাপটপ থাকতে পারে। যেমন এই প্রতিষ্ঠানটার মধ্যে আমরা এই যে বোর্ডটা কিনলাম, এটা অফিস সরঞ্জামের জন্য। যে তুমি ক্লাস করতেছো, যে ক্যামেরাতে রেকর্ড হইতেছে, অফিস সরঞ্জাম। এই যে এসিটা আমি চালাচ্ছি, এটাও কিন্তু অফিস সরঞ্জাম, রাইট? কারণ দীর্ঘদিন বেনিফিট দিবে। সো আমি কি প্রত্যেকবার লিখবো যে এটা এত, এটা এত? না, কারণ আমাদের অফিস অনেক লাগবে, তাই না? সো অ্যাজ সেম এজ দ্যাট, আমরা অফিস আমরা ল্যাপটপ এগুলো মেনশন করে লিখি না, আমরা অফিস সরঞ্জাম লিখি, যাতে করে বড় প্রতিষ্ঠানগুলো কি করে, হ্যাঁ, যেগুলো বাংলাদেশের বড় বড় কোম্পানি আছে, ওরা কি করে, জাস্ট ওই নামগুলো স্পেসিফিক নাম না লেখে ওরা ওটাকে একটা কি করে, একটা তোমার দলভুক্ত করে ওই নামটা লেখে।
ল্যাপটপ বলে একটা অফিস অংশ, তার অফিস সরঞ্জাম লিখি, ল্যাপটপ হিসাব লিখবো না। সো একটা সেন্স। এখন অনেকে পারো, বাট পারলে ডিভিশন হয়ে গেলো। কারণ অনেকেই আসো তোমরা যারা সায়েন্স থেকে এসেছো বা প্রথম মাত্র শুরু করতেছো, এটা ওই জন্য অনেকটা ডিফিকাল্টিস লাগে, অনেক কোয়েশ্চেন থাকে। সো আশা করি তোমরা তোমাদের কোয়েশ্চেন আনসারটা পেয়ে গেছো। ওকে ওকে, তার সত্ত্বেও যদি মনে হয় যে না বা আরও কিছু কোয়েশ্চেন আছে, ডেফিনেটলি তুমি কমেন্টে জানাও কোন কোয়েশ্চেনটা আসে, বা আমাদের কি করো, আমাদেরকে রিচ করো। হ্যাঁ, আমাদের অবশ্যই এখানে আমাদের গ্রুপ আছে, গ্রুপে মেনশন করো, বা তুমি তোমার প্রশ্নটা লিখে পাঠাও, ডেফিনেটলি একটা আনসার আমরা দিয়ে দিব। ওকে, তো তোমরা বুঝতে পারলা কেন সম্পদ ডেবিট, কেন ব্যয় ক্রেডিট, রাইট? ব্যয়ের ক্ষেত্রে ঠিক সেম, দুইটা হলো সমজাতীয়, সম্পদ এবং ব্যয় কি সমজাতীয়। ওকে, এরপর কি আসে? এরপর আসে তোমার আয়, দায়, মালিকানা সত্ত্ব। কি বললাম? আয়, দায়, মালিকানা সত্ত্ব। এখন তুমি বলতে পারো ভাই, আচ্ছা এটা বললে একটা কথা বলি, তুমি বলো ভাই সম্পদটা কি, আমি কখন বুঝবো এটা সম্পদ? অফিস সরঞ্জাম বললে এটা তো বোঝা যাচ্ছে সম্পদ, সবসময় কি এটা অফিস সরঞ্জাম থাকবে কথা নেই। সম্পদ কখন বুঝবো, কোন একটা প্রোডাক্ট কখন সম্পদ হবে? দেখো, যে বিষয়টা আমাকে দীর্ঘমেয়াদী, আচ্ছা এটা বলি, যেমন একটা কলম, রাইট? একটা কলম, এই কলমটাও কিন্তু আমার কি ইচ্ছা, আমি কিন্তু লাইক ইউজ করতেছি, বেনিফিট দিচ্ছে, তারপর এটা কি সম্পদ? না, কলমটা কিন্তু সম্পদ না, রাইট? খেয়াল করো কিন্তু আমি কি বলতেছি। তুমি যেটা লাইক লাইক এটা এটা কিন্তু টাইপ অফ পেন, রাইট? আবার এটা মিনিট ওয়েট, ধরো এটা এটা পেন, আবার এটাও পেন। তাহলে আমারে বলো যে এটা, আমি বলছি এটা সম্পদ, কিন্তু এটা সম্পদ না কেন? একটু যারা একটু চিন্তা করতে যাও তাদের জন্য একটু আমি এটা বলতেছি। হ্যাঁ, দেখো এইটা আমাকে দীর্ঘমেয়াদী কি বেনিফিট দিবে, এটা কিন্তু এখন শেষ হয়ে যাবে না কিন্তু, রাইট? এটা আমি লাইক এখানের মধ্যে 1 2 3 4 5 বছর ইউজ করতে পারতেছি, রাইট? ওকে, বাট এই কলমটা আমি 5 বছর ইউজ করতে পারবো না, এটা জাস্ট কালি শেষ, এটাও শেষ, রাইট? সো আমরা কি বুঝতেছি? আমরা বুঝতেছি সম্পদ বলতে আমরা ওটাকেই বুঝবো যেটাকে আমি একটা লং টাইম আমাকে কি বেনিফিট দিবে, আমি একটা সুবিধা পেতে যাচ্ছি। হ্যাঁ, স্বল্পমেয়াদী হোক দীর্ঘমেয়াদী হতে বেনিফিট দিবে। ওকে, ওটা আমার সম্পদ। আর এটা হইলো তোমার কি, এটা সম্পদ না। ওকে ওকে, তারপরে আমরা দেখি সম্পদ মানে বুঝতে পারছি আমরা, স্বল্পমেয়াদী হোক দীর্ঘমেয়াদী হোক সব দিবে। ওকে, ব্যয়টার ক্ষেত্রে ঠিক সেম, ব্যয় যখন সম্পদ যখন বাড়বে তখন কি হবে, ডেবিট হবে, আর যখন কমবে তখন আমরা কি করব, ক্রেডিট করব। আর ডেবিট মানে কি, সুবিধা গ্রহণ করলে ডেবিট হয়, সুবিধা প্রদান করলে কি হয়, কি হয় তোমরা জানো। ওকে, সো এখন অনেকে জানবে না, ডেফিনেটলি তুমি জানো, কারণ আমরা ক্লাসের মধ্যে প্রিভিয়াস ক্লাসে বলছি, এই জন্য বলছি কারণটা হলো তোমরা প্রিভিয়াস ক্লাস অনেক করবে না, বাট প্রিভিয়াস ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, কারণ ওখানে আমরা ভেঙে সব কিছু বলছি যে কেন কোনটা না, কেন কোনটা হবে। হ্যাঁ, এখান থেকে চ্যাপ্টার 1 ক্লাসে খুব ইম্পর্টেন্ট। ওকে, ওরা করে আসো তোমরা। ওকে, তারপর দেখো ওটা করে তুমি এটা আনসার দিবা। ওকে, সো এটা মধ্যে কোয়েশ্চেন থেকে গেলো। তারপর 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা আমরা বলি আয়, দায়, মালিকানা সত্ত্ব। এখন তোমার কোয়েশ্চেন আসতে ভাই আয়টা বুঝতে পারলাম যে কিছু ইনকাম করে আয় হতে পারে, বাট দায়টা কি? অনেক কোয়েশ্চেন। যখন দায়টা হলো যে কথায় আমি একটা প্রতিষ্ঠান বা কারোতে কোনো কিছু যা ধরো আমার থেকে কেউ কোনো কিছু পাই, হ্যাঁ পেতে পারে, বাট ওকে আমি এখন একটা পরিশোধ করি নাই, যেটা আমার অর্থাৎ যেটা আমার দিতে হবে বা এখনও দিই নেই, বা যেটা প্রতিষ্ঠানকে দিতে হবে বাট এখনও দেওয়া হয় নাই, ওটা হলো দায়, ওই পক্ষটা আমার জন্য দায়। ওকে ওকে, এটা পরিশোধ করতে হবে। মালিকানা সত্ত্ব, দেখো কি বললাম, মালিকানা সত্ত্ব মানে কি, মালিকের সত্ত্ব, রাইট? মালিকের সত্ত্ব মানে কি, মালিকের সত্ত্ব, মালিকের এই যে প্রতিষ্ঠানের যে ওনারের যে সত্ত্বটা আছে এই কোম্পানিতে, এখানে আমরা কি বলি, মালিকানা সত্ত্ব বলি। এই যে আয়, ব্যয়, দায়, এগুলো যখন তোমার কি হয়, আমি এখানে লিখি, এগুলো যখন তোমার এই তিনটাই যখন তোমার বৃদ্ধি পায়, বাড়ে, হ্যাঁ তখন কি হয়, তখন হয় তোমার ক্রেডিট। আর যখন এই তিনটাই তোমার হ্রাস পায়, কমে যায়, তখন কি হয়, তখন হয় তোমার ডেবিট। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো, লেখাটা একটু খারাপ হয়েছে আমার, তাও তোমরা বুঝতে পারবে আই হোপ। ওকে, আর না বুঝলাম না জানো, আমরা অবশ্যই রেসপন্স তোমার করে দেবো। ওকে, সো আমরা কি বুঝলাম, সম্পদ, ব্যয়, বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, আর আয়, দায়, মালিকানা সত্ত্ব, তিনটা হিসাব তোমার কি, বাড়লে ক্রেডিট আর কমলে ডেবিট, উল্টা কিন্তু হইতেছে। এটা বি কেয়ারফুল অফ দিস। ওকে, এটা কেয়ারফুল থেকো। ওকে, এটা হলো এটা। এবার দেখো মালিকানা সত্ত্ব বলতে দায়টা কিন্তু স্পেসিফিক্যালি বোঝা যায় কোনটা দায় হয় কোনটা আয় হয়। হ্যাঁ, বাট মালিকানা সত্ত্বের মধ্যে আবার একটা ভাগ আছে, হ্যাঁ ক্লাসিফিকেশন আছে। মালিকানা সত্ত্ব আমি কেমনে বুঝবো? তোমাকে দেখবা কোয়েশ্চনে বলবে যে আপনি মালিকানা সত্ত্ব নির্ণয় করেন, আমরা সেখানে বলছি ফার্স্ট ক্লাসে করে আসো, কারণ অনেক ভেঙে বলছি সব কিছু। হ্যাঁ, আমি তাও বলি একটু শর্টকাটে বলি, মালিকানা সত্ত্ব হবে কি, তোমার মালিকানা সত্ত্ব বের করে একটা ওয়ে আছে, কারণ এটা ভেঙে দেওয়া আছে। হ্যাঁ, কেমনে আমরা মালিকানা সত্ত্বটা কি, ওটার মধ্যে কি ইনগ্রিডিয়েন্ট মানে প্রোডাক্ট বা ইনগ্রিডিয়েন্ট আছে ওটা, এবং ওটা কেমনে আমরা
ক্যালকুলেট করতে পারি, নির্ণয় করতে পারি বা বের করতে পারি, আমরা দেখি। ওকে, দেখো প্রথমত মালিকানা সত্ত্বের মধ্যে কি কি আছে দেখো। মালিকানা সত্ত্বের মধ্যে তোমার আমি মালিকানা সত্ত্বটাকে বলি ওই বলি, কি নাম দিই, একটা ইংলিশের নাম দিই শর্টকাটে ওই। ওই মানে কি ওনার্স, ওনার্স ই মানে হলে ইকুইটি, ও মানে কি ও মানে ও মানে হইল তোমার ওনার্স, আর ওনার্স আর ই মানে হইল কি, ই মানে হইল তোমার ইকুইটি। ওকে, এটা খারাপ হয়েছে, তোমরা এটা বুঝে নিও, ইকুইটি। ওকে, এবার দেখো ও ই যেটা আমি বললাম তোমাকে, এটার মধ্যে কি কি আছে দেখো মালিকানা সত্ত্বের মধ্যে। প্রথমত দেখো সি, এটার মধ্যে আসা হইলো তোমার সি মানে হলে ক্যাপিটাল, রাইট, মূলধন। কি সি মানে হলে ক্যাপিটাল। ওকে, তারপর হইলো একটু ওয়েট, প্রথমে কি আছে, প্রথমে সি। ওকে, সি মানে কি ক্যাপিটাল, যেটা আমার একটা ওনার যেটা ইনভেস্ট করে একটা প্রতিষ্ঠান শুরু করতে গেলে যে ইনভেস্টমেন্টটা লাগে, প্রয়োজন হয়, ওটা আমার কি, ওটা হলো আমার ক্যাপিটাল। ওকে, তারপরটা হইলো কি ক্যাপিটাল আনার পরে যেগুলো তোমার কি হয়, তোমার রেভিনিউ হয় না, প্রতিষ্ঠান তো রেভিনিউ করে, একটা প্রতিষ্ঠানে এমনি এমনি তো চলবে না, রেভিনিউ করতে হবে, তাই না? কারণ ও প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি, মুনাফা অর্জন করা, হ্যাঁ না? সো রেভিনিউ, তো রেভিনিউ যখন হবে ওই রেভিনিউটা কি হবে, মুনাফা, ওই রেভিনিউটা হবে তোমার যোগ হবে। ওকে, ইনকামটা ও রেভিনিউটা যোগ হবে, রেভিনিউ বলতে পারো, ইনকাম বলতে পারো, ওটা যোগ হবে, যে টাকাটা আসছে ওটা ক্যাপিটালের সঙ্গে যোগ হবে। ওইখান থেকে যে এক্সপেন্সটা হবে ওটা কি হবে, বিয়োগ হবে। ওইখান থেকে কি হবে, এক্সপেন্স কি আছে তোমার, ওইখান থেকে যে এক্সপেন্সটা হবে, এক্সপেন্সটা আমরা কি করব, বিয়োগ করব। ওকে, ওকে, এক্সপেন্স বলে বিয়োগ বলতে ওই যে যেগুলো প্রতিষ্ঠানে খরচ আছে, যেমন বেতন প্রদান করা, হ্যাঁ, বেতনটা একটা কি তোমার প্রদান করতে হবে, ওটাকে মালিকের সত্ত্বটাকে হ্রাস করে, হ্যাঁ, এটা মালিকের ওনারশিপকে একটু কমাই ফেলে, টাকাটা একটু কমাই ফেলে। সো তোমার মানে হলো এক্সপেন্স, এক্সপেন্সটাকে হ্রাস করে। তারপর হলো ড্রয়িং, মালিকের যেটা ওনার থাকে, ওনারের বেশ কিছু ব্যক্তিগত উত্তোলন থাকে, ড্রয়িং থাকে, হতে পারে ওনারের ছেলের জন্য কিছু টাকা কী দেওয়া হলো, ছেলে স্কুলে বেতন দেওয়া হলো, আমরা কোয়েশনে পাওয়াই জিনিসগুলো, হ্যাঁ, এগুলো কি হবে, এগুলো ড্রয়িংগুলো তোমার লেস করতে হবে, যেগুলো তোমার ওই ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্বটাকে কী করে, লেস করে। ওকে, তুমি যখন দেখবা তখন বুঝবা যে না, এগুলো যখন দেখবা ড্রয়িং বুঝবা, ড্রয়িং কী করে, ওনার্সকে লেস করে, হ্রাস করে, হ্যাঁ, এক্সপেন্সও কিন্তু তোমার কি হ্রাস করে, রেভিনিউ কিনা বৃদ্ধি করে, ক্যাপিটাল আনলেও বৃদ্ধি করে, তাই না? ওকে, তো সবগুলা কাজ করার পরে ওই এগুলো সব করার পর যা আসবে ফাইনালি, যেটা আসবে, যে টাকাটা আসবে এখানে, ওকে, যেই টাকাটা এখানে তোমার আসবে ওইটা আমরা কি বলতে পারি, ওটাকে আমরা বলতে পারি ওই ওনার সিকিউরিটি। ওকে, সো ওনার সিকিউরিটি বের করার ওয়ে হলো এটাই। আই হোপ তোমরা বুঝতে পারছো, রাইট? সো এখানে যেটা বললো যে, এখানে যেটা বললো এটাই যে বৃদ্ধি হলে কি হয়, মানে বৃদ্ধি হয়, এটা ভালো একটা চার্ট আছে, বাট চার্টটাকে আমি ভাবলাম যে এবার না বুঝিয়ে একটা সুন্দর সংখ্যায় বুঝাই। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারছো, যদি না বুঝো তো কমেন্ট করো, জানাও, বা আমাদেরকে জানাও, রিচ করো যে কী সমস্যা বা কোথায় প্রবলেমটা হচ্ছে, আমরা ফর শিওর তোমাকে এটা আনসার দিয়ে দিব। হ্যাঁ, আরেকটা বিষয় মাথায় রেখো, দেখো অনলাইনে কি হয়, অনলাইনে যে তোমাকে আমি পড়াচ্ছি, তুমি কি শিখতেছো জিনিসটা, তাই না? তুমি এটা নোট ডাউন করো, কাইন্ডলি নোট ডাউন করে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমার কাজকে তুমি দেখবা নোট প্রপারলি যারা নোট ডাউন করে, দেখবা ওর পড়ানো গুছানো থাকে, ওটা ইজি হয়। নোট ডাউন দ্যাটস নট মিন যে তুমি সব নোট ডাউন করবা, তাই সব করো না, ইম্পর্টেন্ট পয়েন্ট নোট ডাউন করে তোমার পড়াটাকে ইজি করে দিবে, ইভেন তোমাকে এটা শার্প রাখবে, যে না আচ্ছা মনে রাখতে সাহায্য করে বিষয়গুলো। হ্যাঁ, ওকে, আর একটা বিষয় হলো যে অনলাইনের ক্ষেত্রে নিজের থেকে সব কিছু মানে কি নেওয়ার ট্রাই করবা, মানে এটা তুমি কিন্তু এই কোর্সটা করতেছো, ম্যাথ সলভিং কোর্স, যদি আমরা বেসিক পড়াচ্ছি একটু আগে, কারণ হুট করে ম্যাথে গেলে হয় না, কারণ তুমি ম্যাথে গেলে তুমি হজবরল হয়ে যেতে পারো, একটু বেসিক বুঝলে তোমার বিষয়টা বুঝতে ইজি হয়। তো এইসব ক্ষেত্রে মাথায় রাখবা যে তোমার এই অনলাইনের ক্ষেত্রে নিজেরটা আদায় করে নিবে, কারণ তুমি পে করতেছো, তোমার টাকা দিয়ে তুমি পে করতেছো, এখানে কিন্তু আমার কিছু না। হ্যাঁ, তোমার টাকা দিয়ে তুমি পড়তেছো, সো তোমার রাইটটা তুমি ক্লেম করে নাও, রাইট? এখানে অনলাইনে, এখানে তুমি যেখানেই পড়ো না কেন, আমি মনে করি তোমার রাইটটা তুমি ক্লেম তোমার করতেই হবে, কারণ তোমার টাকা দিয়ে তুমি পড়তেছো, রাইট? সো এটাই। সো ভালো মতো ক্লাসটা করো, এবং আসলে একটা ভ্যালু নিয়ে যাবে ক্লাস থেকে, কিন্তু ভ্যালু তুমি নিজের মধ্যে অ্যাড করো, যে না আমি এখান থেকে ক্লাসটা শিখতে পারছি জিনিসটা। ওকে, ওকে, যাতে তোমার এই ক্লাসটা পরে ওর দিয়ে মনে হয় যে না টাইমটা আসলে ফ্রুটফুল ছিল। আর একটা বিষয় হলো যে বলে রাখি, অনলাইন ক্লাস করতে গেলে লং টাইম ক্লাস হবে, সো অনেক সময় কনসেন্ট্রেশন মানে মনোযোগটা নষ্ট হয়ে যায়। সো তুমি চেষ্টা করবা যে তুমি একটা 20 মিনিট পর একটা যে রেকর্ডেড ক্লাস যাবে, সো 20 মিনিট পর একটু কী করবা, একটু একটু স্টপ রাখবা, একটু ফ্রেশ হবা, আবার একটু 20 মিনিট ক্লাস নিবা, ক্লাসটা পর এভাবে তুমি কি একটা কন্টিনিউ করতে পারো, পুরো ক্লাস শেষ করতে পারো। ওকে, ওকে, দেখো এই যে তোমারে বললাম না, দেখো
এখানে একটা এই যে লোভে দাখিলা পদ্ধতি একটা সুযোগ সমীকরণ আছে, সমীকরণটার নাম কি? a ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, কি বললাম? a ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। হ্যাঁ, ওকে, মানে হলো সম্পদ সমান দায় আর মালিকের সাথে দুইটাই সমান। ওকে, এবার দেখো আমরা ওই যে বললাম সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, সম্পদ হ্রাস পেলে কি হয়, এগুলো সবগুলো এখানে আছে, দেখছো এগুলাই। ওকে, সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, তোমরা রিভিশন দিয়ে দাও কিন্তু এটা, বৃদ্ধি পেলে কি হয়, হ্রাস পেলে কি হয়, মালিকের সাথে বৃদ্ধি পেলে কি হয়, হ্রাস পেলে কি, সব কিছু বিষয় এখানে আছে। যে না বুঝলে স্ক্রিনশট তোমার নিয়ে রাখতে পারো, বেশ হেল্প করবে। ওকে, সো এবার আমরা দেখতে পারি তোমার সেম একই অবস্থা। হ্যাঁ, মানে ওরা ওরা করে কি যে এভাবে, এটা ভিজুয়ালাইজেশন, এটা হলে আমাদের একটা ভিজুয়ালাইজেশন পদ্ধতি। মানে লাইক অনেক সময় হয় কি যে আমরা তখন থিওরিটিক্যাল পড়ি, বোর লাগে যে আসলে বুঝতে পারি চাই না যে আসলে কেমনে করি, বা আরে সব মনে থিওরিটিক্যাল, আমাদের ব্রেন এটা ফাংশন করতে চায় না। ব্রেন দেখার আগে দেখেই বলে যে ভাই কোটিং করিস না। সো এইসব একটু গ্রাফ করে দিলে এটা ইজি হয় বা আমাদের ইজি লাগে। যেমন দেখো এটা যতটা হার্ড হার্ড লাগে না লাগতেছে, আর অনেক কিছু এখানে আছে, তাই না? বাট এটা দেখে মনে হচ্ছে না আসলে মনে হয় এটা কিছু নাই, একটু দেখি। এটার বর্তমানে পড়ার টেকনিকটা আলাদা হচ্ছে, সো সাথে সাথে একটু কি চেঞ্জ হওয়া। ওকে, তো এবার আমরা মোটাটা এই উদ্দেশ্যে বেসিক নিলাম। হ্যাঁ, এবার আমরা এই অধ্যায়ে কি বলছিলাম, অধ্যায়ের নাম হিসাবে বইসমূহ, মানে বইগুলো নিয়ে আমরা দেখবো যে কোন কোন টাইপসের ম্যাথ আছে, কোন বইগুলো। এই অধ্যায়ে মেইনলি তিনটা বিষয় আমরা কভার করবো, যেগুলো এখানে আছে। একটা হলো তোমার জাবেদা, একটা খতিয়ান, একটা নগদান বই। কি বললাম? জাবেদা, খতিয়ান, নগদান বই। এই তিনটা মেইনলি এই চ্যাপ্টারের মেইন ফোকাসড। হ্যাঁ, কারণ এই তিনটা টপিক থেকেই তোমার যত কোয়েশ্চেন আসে সব আসবে। সো আমরা দেখবো যে তিনটা টপিক থেকে কোন কোন টাইপসের ম্যাথ আসে, কোন কোন টাইপসের ম্যাথ আসতেছে না। হ্যাঁ, ওভারঅল আমরা দেখার ট্রাই করবো, এবং যাতে করে আমরা অ্যাডমিশনে বসে বা এসএসসিতে বসে একটু ভালো আনসার করে আসতে পারি। রাইট? আরেকটা বিষয় হলো, অনেকে মনে করো যে তোমরা যারা অ্যাডমিশন টেস্টে দিবা, ওরা মনে করো যে লাইক ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে আমরা নতুন করে শুরু করবো, অ্যাডমিশনের পর আমরা ভিন্ন না। অ্যাডমিশন টাইপসের যারা অ্যাডমিশন টাইমসের মানে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, তারা এটা ভালোভাবে করো। অ্যাডমিশন 70% কোয়েশ্চেন এখান থেকেই হবে ভাই, এখান থেকে হবে। তোমার যেসব ভাই বলতেছে যে ভাই অ্যাডমিশন টেস্টে অ্যাডমিশনের জন্য আবার পড়তে হবে, এসি পর অ্যাডমিশন কাজে লাগে না, ওদের থেকে দূরে থাকো। ওকে, তুমি আগে এসএসসি ভালো করো, এএসসি পড়াটা তোমার অ্যাডমিশনে 70% কাজে লাগবে। তুমি 30%-এর জন্য তো 70% নষ্ট করতে পারো না। আগে 70% এনশিওর করো, দেন 30%-এর জন্য দৌড়াদৌড়ি করো। ওকে, আগে 30%-এ ভালো করো, 70%-এ ভালো করো। ওকে, সো একটু স্মল কারেকশন হবে। সো আমরা প্রথমত দেখবো জাবেদা। আমরা প্রথমত হিসাবের বইসমূহের মধ্যে আমরা একটু জাবেদা নিয়ে দেখবো। কী নিয়ে দেখবো? জাবেদা নিয়ে। হ্যাঁ, জাবেদা থেকে আমরা এটা দিয়ে শুরু করি, যে জাবেদা থেকে ঠিক তোমার কেমন কোয়েশ্চেন আসে, জাবেদাটা কী। হ্যাঁ, ওকে, এটা দেখি আমরা বেশ কিছু এন্ট্রি আমরা ট্রাই করি। দেন আমরা প্রথমত আমরা এটা দেখি। হ্যাঁ, আমরা জাবেদার জন্য কিছু জাবেদা আমরা করি, আমরা জাস্ট এটা জাবেদা করি, এটার আমরা জাবেদা করে দেখি। ওকে, কী হয় না হয় আমরা দেখি। ওকে, দেখো প্রথমটা কি বললো, জনাব জিয়াউল হাসান নগদ 3 লক্ষ টাকা মূলধন স্বরূপ এনে ব্যবসা শুরু করলেন। মানে জনাব জিয়াউল হাসান যিনি আছেন, উনি ওনার বিজনেসটা শুরু করছে কত টাকা দিয়ে? 3 লক্ষ টাকা দিয়ে। হ্যাঁ, তো দেখো উনি যে নগদ যে 3 লক্ষ টাকা আনলো, কি আনলো? নগদে আনলো। হ্যাঁ, কি আনলো? মূলধন হিসাবে আনলো। কি হিসাবে আনলো? মূলধন হিসাবে আনলো। আরেকটা বিষয়, মূলধন হিসাবে না বললে আমরা বুঝবো 1 তারিখ, আমি তারিখ দেয় নেই, বাট মাথায় রাখবা 1 তারিখ মাসের শুরুতে বা বছরের শুরুতে যেই প্রোডাক্টগুলো নিয়ে, যে বিষয়বস্তু নিয়ে একটা বিজনেস শুরু করে, অ্যাকসেপ্ট দায় ছাড়া যেগুলো নিয়ে শুরু করে, সবগুলোকে আমরা কি বলি? আমরা বলি মূলধন। ওকে, তো 1 লক্ষ টাকা 3 লক্ষ টাকা নগদ নিয়ে যেটা বিজনেস শুরু করলো, ওটা হলো আমার কি? মূলধন বলে দিছে। তো জাবেদা কি হবে? আনছে কি? আনছে হলো নগদ টাকা। রাইট? নগদ টাকাটা আমার কি? সম্পদ। তো নগদ টাকা যদি আনছে মানে কি? ওই নগদ টাকা ব্যাংকে রাখছে, মানে নগদ টাকা ক্যাশ নিয়ে আনছে, ক্যাশ নিয়ে আসছে, ক্যাশ নিয়ে শুরু করছে। তো ওনার কাছে কি আসছে? ক্যাশ টাকা আসছে। হ্যাঁ, উনি যেখান থেকে হবে হোক, ক্যাশ টাকা ওনার কাছে আসে এখন। তো ক্যাশ টাকা তোমার কি? সম্পদ। সম্পদ বাড়ছে না? সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। কি হয়? ডেবিট হয়। বাট কি ডেবিট হবে? সম্পদ হিসাব ডেবিট হবে নাকি নগদান হিসাব ডেবিট লিখবো? আমরা লিখবো নগদান হিসাব ডেবিট, কারণ নগদটাই তো সম্পদ, তাই না? আমরা লিখবো নগদান হিসাব ডেবিট। কি? নগদান হিসাব, আমি হিসাব লিখলাম ডেবিট। কেন নগদান হিসাব ডেবিট বুঝলা? নগদানটা কি? নগদটাকে আমার সম্পদ, সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। সেটা নগদান হিসাব ডেবিট দিলাম। আবার নগদ টাকাটা আনলো কি হিসাবে আনলো? মূলধন হিসাবে আনলো।
হ্যাঁ, আর মূলধনটা আমার কি মালিকানা সত্ত্ব, তাই না? আর তাহলে মালিকানা সত্ত্ব যদি বাড়ে, আনছে মানে কি বৃদ্ধি পাইছে। সো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়, কি হয় মাথায় খেয়াল করে, আমি বলছিলাম কিন্তু ক্রেডিট হয়। কি হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। সো আমরা কি বলছিলাম, একমাত্র সম্পদ ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আর মালিকানা সত্ত্ব, তোমার আয়, হ্যাঁ দায়, এগুলো বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট, উল্টা কিন্তু। ওকে, সো নগদান হিসাব ডেবিট, আর মূলধনটা যদি বাড়ছে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি তোমার মূলধন হিসাব। তোমার মূলধন হিসাব কি, মূলধন হিসাব হলে তোমার ক্রেডিট, কারণ মূলত আমার মালিকানা সত্ত্ব মালিকানা বাড়ছে, তাহলে ক্রেডিট হবে। সো ইজি না? এটাই হলো মিল যাবে না, আর কিছুই না। আমারে বলে এটা কি কোডিং কিছু, আসলে কোডিং কিছু না, বাট তোমার একটা প্র্যাকটিস করলে ইজিলি পারবা। সো এরকম অনেক যেগুলো আছে, এখানে আসলে ইন্টারমিডিয়েট কঠিন বলতে কিছুই নাই। বিষয়টা হলো আমরা প্র্যাকটিস করি না, সেজন্য পাই না। আমি যখন প্রিপারেশন, আমার যদিও নাম্বার তেমনটা বেশি ছিল না, মোটামুটি ছিল, আমার নাম্বার ছিল 94 অ্যাকাউন্টিংয়ে, 94 নাম্বার ছিল 100 নাম্বারের মধ্যে। সো আমি জাস্ট ট্রাই করতাম এই ওয়েতে অ্যাপ্রোচে, যে আমি দেখতাম যে আসলে কোয়েশ্চেন কোত্থেকে আসে বা কোয়েশ্চেন টাইপটা কি, একটু প্র্যাকটিস করতাম, হ্যাঁ একটু হালকা পাতলা পড়ার ট্রাই করতাম, এইভাবে। এত বেশি আসলে পড়তে হয় না। আবার তোমাকে আমি বাটারিংও করতেছি না, আসলে অত বেশি পড়া নাই। একটু রেগুলার বেসিসে যদি পড়ো, তুমি রেগুলারলি যদি হালকা একটু পড়ো, অ্যাকাউন্টিং যদি তুমি রেগুলার 2 ঘন্টাও পড়ো বা 1 ঘন্টাও পড়ো, তুমি বুঝতে পারো তুমি ফার্স্ট ইয়ারে তুমি এটা পড়তেছো মানে কি। বা তুমি যদি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হও, ফার্স্ট ইয়ার লাগতেছে তো তুমি ধরো 3 মাস পড়বে অ্যাকাউন্টিং, 3 মাসে তুমি 1 ঘন্টা পড়লে, 3 মাসে 90 দিন, হ্যাঁ 2 ঘন্টা করে বললাম, 90 দিন 100 কত, 180 ঘন্টা ভাই, 180 ঘন্টা পড়া আছে এখানে, ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে পড়াই নেই। সো আসলেই যদি একটু ফোকাস করো অনেক ভালো করতে পারবা, লিটারালি ভালো করতে পারবা। হ্যাঁ, 100 ঘন্টা পড়া আছে নাকি তোমার সন্দেহ? ওকে, তো তো এবার দেখো, সব কিছু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে ট্রাই করবা, অনেক ইজি হয়ে যাবে। তবে কি বলছো, অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো, অফিসের জন্য আসবাবপত্র আমরা ক্রয় করলাম, তাহলে আসবাবপত্রগুলো কি ক্রয় করলে কি হয়, আসবাবপত্রগুলো অফিসে আসছে না, আসছে, তাহলে কি হয়েছে, আসবাবপত্র বৃদ্ধি পাইছে, রাইট? আসবাবপত্র বৃদ্ধি পেলে কি হয়, সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। সে জন্য আসবাবপত্রের হিসাব কি হয়েছে, ডেবিট হবে। কি হবে তোমার আসবাবপত্রের হিসাব, আমরা লিখি এটা কি লিখবো আমরা, তোমার আসবাবপত্র হিসাব ডেবিট, কি আসবাবপত্র হিসাব ডেবিট। ওকে, আসবাবপত্র হিসাব ডেবিট। ওকে, তারপর কি তোমার কেন ডেবিট, কারণ আসবাবপত্র আমাকে সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়, এই জন্য তোমার আসবাবপত্র হিসাব ডেবিট হয়েছে। তারপর দেখো এই যে ক্রয় করলাম, আমি কি এমনি এমনি ক্রয় করলাম, আমাকে এমনি এমনি দিয়ে দিল তা তো না, ডেফিনেটলি আমাদের টাকা পয়সা নিয়েছে, টাকা পয়সা নিয়ে দিছে, ডেফিনেটলি কীভাবে দান তো করবে না, তাই না? ওকে, ওকে ফাইন। সো এই যে আমাকে এই যে আসবাবপত্রটা আমরা কী করলাম, যে কিনলাম, কীভাবে কিনলাম, হয়তো ক্রয় ক্যাশ টাকা দিছি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক দিয়ে দিছি। ওকে, সো তো আমরা যে ক্রয় করলাম, আমার হয়তো নগদ টাকা চলে গেছে, হয়তো ব্যাংকে চলে গেছে, আমি ধরলাম এটা নগদে গেছে, কিছু না বললে আমি জাস্ট নগদে গেছে ধরতে পারি। হ্যাঁ, সো নগদ টাকা দিয়ে আমি ক্রয় করলাম। সো নগদ টাকা যদি আমি কিছু ক্রয় করি, হ্যাঁ তাহলে কি হয়, নগদ টাকা চলে গেছে না, আর নগদ টাকা তোমার কি সম্পদ, রাইট? সম্পদ তো বুঝতে পারলে। সো নগদ টাকা যদি চলে যায়, সম্পদ কমে গেছে, আর সম্পদ কমলে কি হয়, ডেবিট মানে ক্রেডিট হয়, ক্রেডিট হয়। এই জন্য আমরা কি লিখবো, আমরা লিখবো তোমার নগদান হিসাব ক্রেডিট। কি লিখবো, নগদান হিসাব ক্রেডিট। আমার লেখাটা একটু খারাপ হইতেছে, বাট মুখে বলতেছি, তোমার একটু ভালো খেয়াল করো। ওকে, কি বলো, নগদান হিসাব তোমার কি ক্রেডিট। ওকে, দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু এটা ভালো মতো ক্লাসটা করো। তুমি এটা ভালো মতো করতে পারলে না, তোমার লাইক জাবেদা নিয়ে কোনো প্রবলেমই হবে না। একটু ভালো মতো প্র্যাকটিস করো, ক্লাসটা করো, আই হোপ তোমার সকল প্রকারের ডাউট সলভ হয়ে যাবে। ওকে, আর একটা লং টাইম ক্লাস হবে, আমরা বেশ কিছু এখানে জানতে পারবো। ঠিক টাইমে দেখো, এবার 3 নাম্বার দেখি আমরা, কর্মচারী বেতন প্রদান করা হলো। কর্মচারী বেতন প্রদান করা হলো মানে কি, আমরা প্রতিষ্ঠান কর্মচারী কিছু বেতন প্রদান করলাম, তাই না? তো বেতনটা তোমার কি, এটা কিন্তু এখন তুমি বলতে পারো যে ভাই বেতনটা আমার কি, এটা কি আমার সম্পদ, এটা কি আমার খরচ, এটা আমার একটা কি। দেখো, যেই বিষয়টা আমরা প্রতিটা মাসে করতে হয়, হ্যাঁ মানে প্রতিটা মাসে আমার কি চলে যাচ্ছে, এক্সপেন্স হচ্ছে, ওটা আমার খরচ। মানে বেতনটা জানুয়ারি মাসে দিলাম, ফেব্রুয়ারি দিলাম, মার্চে দিলাম, এপ্রিলে দিলাম, মেতে দিলাম, যতদিন ধরে কর্মচারী প্রতিষ্ঠানে কাজ করে আমরা ঠিক ততদিন পর্যন্ত বেতন দিয়ে যাব, রাইট? সো বেতনটা আমার কি, আমার প্রতিষ্ঠানের জন্য খরচ। ওকে, বেতন প্রদান করলে কি হয়, খরচ বৃদ্ধি হয়, তাই না? বেতন প্রদান করলাম, খরচটা বেড়ে গেল না আমার জন্য। তো খরচ বৃদ্ধি হলে কি হয়, আমরা কি শিখলাম, খরচ বা ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়।
আমরা কি লিখবো, বেতন হিসাব ডেবিট। কি লিখবো আমরা, বেতন হিসাব ডেবিট। আবার দেখো এই যে বেতনটা প্রদান করলাম, কেমনে করলাম, ডেফিনেটলি ক্যাশ টাকা তো গেল, তাই না? ক্যাশ টাকায় প্রদান করলাম যে ভাই নাও তোমার বেতন নিয়ে নাও, সেটা এমন না। সো ক্যাশ টাকা যদি যাই, যেহেতু কিছু না বলছে আমরা ক্যাশ টাকা ধরে নিব। সো নগদে গেলে, নগদ টাকা চলে গেলে মানে নগদ টাকা চলে গেছে আমার থেকে বেতন দেওয়ার মাধ্যমে। আর নগদ টাকা আমার কি সম্পদ, সম্পদ কমে গেছে, সম্পদ কমলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে আমি কি বলতে পারি, বেতন হিসাব ডেবিট, তোমার নগদান হিসাব ক্রেডিট। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো, রাইট? ওকে, এটা ইম্পর্টেন্ট, এটা ভালো মতো করো। এটা অনেক কনফিউজ থাকবে, এখন তোমাদেরকে আমি কনফিউজ করবো, আবার আমি তোমাদেরকে আনসারটাও দিব। ওকে, কারণটা হলো বেশি মোস্ট অফ দ্য স্টুডেন্ট এইখানে বেশ কনফিউজড হয়। দেখতে ইজি, বাট একবার বুঝে গেলে না আর কোডিং লাগে না। ওকে, আর যারা পারো তারা তো অবশ্যই অনেক ভালো করতেছো, রিভিশন দিয়ে দাও। ওকে, দেখো 4 নম্বরে কি বলে, পণ্য ক্রয় করা হলো 1,70,000 টাকা। দেখো পণ্য আমি ক্রয় করছি, রাইট? পণ্য ক্রয় করলে কি হয়, ক্রয় করছি না, একটা প্রোডাক্ট ধরো ক্রয় করলাম, লাইক ধরো আমি এটা আমার কিছু পণ্য আমি ক্রয় করে আনলাম। তো ক্রয় করা মানে কি, খরচ হইল। বাট খেয়াল করো, এটা কি, এটা কি পণ্য, নট সম্পত্তি, লাইক আসবাবপত্র বা যন্ত্রপাতি এমন কিছু আমি ক্রয় করি নাই, আমি ক্রয় করছি পণ্য। আর পণ্য ক্রয় সবসময় কি খরচ। দেখো একটা বিষয় এখানে বলি, পণ্য ক্রয়, পণ্য পণ্য ক্রয় কি, পণ্য ক্রয়টা হলো তোমার কি খরচ, এটা কি তোমার, এটা হলো তোমার খরচ। ওকে, আর আর সম্পত্তি ক্রয়, কি বললাম, সম্পত্তি ক্রয়, এটা কি তোমার, এটা হলো তোমার সম্পদ। বেশ কনফিউজ লাগে না যে ভাই এটা কি বলবেন আবার আপনি হঠাৎ করে এলে করতে আনলেন। দেখো দুইটা কিন্তু ক্রয়, বাট পণ্য ক্রয় এটা কিন্তু আমার খরচ, আবার সম্পত্তি ক্রয় এটা আমার সম্পদ। কেমনে ভাই, এটাই তোমারে বলি এবার। দেখো সাপোজ আমি একটা ল্যাপটপ, আমার প্রতিষ্ঠানের জন্য একটা ল্যাপটপ ক্রয় করলাম, ল্যাপটপ সম্পত্তি, তাই না? একটা ল্যাপটপ ক্রয় করলাম, তাহলে এই ক্রয়টাকে আসলে সম্পদ, আমি কি সম্পদ হিসাবে কাউন্ট করবো নাকি আমি খরচ হিসাবে কাউন্ট করবো? দেখো আমি কি বলবো, সম্পদ বলতে ওইটাই যেটা আমাকে লং টাইম বেনিফিট দিবে। স্যার এটা কলম কিনলাম, আমি কলমটা তো লং টাইম বেনিফিট দিবে না, কিন্তু ওর যখন ওর কালি শেষ ও কিন্তু শেষ। বাট ল্যাপটপ কিন্তু একটা লং টাইম আমাকে বেনিফিট দিচ্ছে, 1 বছর 2 বছর 3 বছর বেনিফিট দিচ্ছে, রাইট? ইভেন আমি ওর সেল করেও কিন্তু আমি বেনিফিট পাচ্ছি, সেল করে একটা কি প্রোডাক্ট আমি টাকা কিন্তু পাচ্ছি, রিটার্ন পাচ্ছি, রাইট? সো আমাকে বেনিফিট দিয়ে যাচ্ছে টিল ওকে সেল করা পর্যন্ত। সো সম্পত্তি ক্রয় সবসময় হবে কি সম্পদ, আর পণ্য ক্রয় সবসময় আমাকে খরচ হিসেবে কাউন্ট করতে হবে। আসো, আই হোপ তোমরা বুঝতে পারছো, রাইট? আর তাও যদি কনফিউশন থাকে তুমি জানাও। ওকে, তারপর আমরা দেখি তোমার পণ্য ক্রয় করা হলো কত, 1,70,000 টাকা। এই যে পণ্য আমরা 1,70,000 টাকা দিয়ে ক্রয় করলাম, তাহলে কি হবে, খরচ বৃদ্ধি পাইছে, আর খরচ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। কি হয়, ডেবিট হয়। তাহলে তোমার ক্রয় হিসাব কি হবে, ক্রয় হিসাব ডেবিট। আমরা লিখি বিষয়টা, হ্যাঁ, আমার কি হবে, আমার হবে তোমার ক্রয় হিসাব ডেবিট। কি, আমার ক্রয় হিসাব কি হবে, ডেবিট হবে। ওকে, আর আমরা পণ্যটা ক্রয় করলাম, তাই না? ক্রয় করলে কি হয়, ক্রয় করলে তোমার ক্রয় করলে হয় যে তোমার নগদ টাকা চলে গেছে, আর নগদটা তোমার কি সম্পদ, তাই না? আর সম্পদ কি হয়েছে, তোমার চলে গেছে, তাই না? নগদ টাকা চলে গেছে না তোমার ক্রয় করার কারণে, কারণ তুমি নগদ টাকা দিয়ে দিছো, পে করছো, তো সম্পদ কি হয়েছে, কমে গেছে, আর সম্পদ কমলে কি হয়, ক্রেডিট হয়। সো ফর দিস রিজন তোমার ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব তোমার কি হবে, ক্রেডিট হবে। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারছো হোয়াই এটা এমন হলো। আর যখন ধরো এটা সম্পদ ক্রয় হতো তখন ভিন্ন যাবে হয়তো, রাইট? ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারছো। সো ব্যাংকে জমা দেওয়া হলো 50,000 টাকা। সাপোজ আমার কাছে এখন তোমার 50,000 টাকা আছে, ক্যাশ টাকা আছে। তো আমি ভাবলাম যে এই টাকাটা আমি কি করব, আমি তোমার ব্যাংকে কি করবো, ডিপোজিট করে রাখবো, কারণ ক্যাশ টাকা কিন্তু বেশি রাখা একটু রিস্ক থাকে। যদি 50,000 টাকা তেমন একটা বড় অ্যামাউন্ট না, ধরলাম যার এটা ক্ষেত্র বিশেষে ভিন্ন, একটা মানুষের একটা অ্যামাউন্ট বড়, হ্যাঁ, একটা মানুষের জন্য একটা অ্যামাউন্ট বড়। ধরো আমি মনে করতেছি যে আমার জন্য 50,000 বড়, হ্যাঁ, তো আমি বললাম যে আচ্ছা, বা বিভিন্ন রিজনে আমি ভাবলাম যে 50,000 ব্যাংকে জমা দিব। সো আমি যে ব্যাংকে যে আমি 50,000 জমা দিয়ে আসলাম, তাহলে কোথায় টাকাটা বাড়লো, ব্যাংক অ্যাকাউন্ট যেটা আমার আছে ওটাকে টাকা বাড়লো, আর ব্যাংক অ্যাকাউন্ট আমার কি সম্পদ, তাহলে আমার সম্পদ বাড়ছে, তাই না? ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়ছে মানে ব্যাংকটা আমার সম্পদ, তাই না? কারণ ওটা তো আমার অ্যাকাউন্ট, আমার সম্পদ। সো আমার ব্যাংক অ্যাকাউন্ট বাড়ছে মানে কি, ব্যাংক হিসাব ডেবিট, রাইট? আবার এই যে ব্যাংক হিসাব কি হবে, ব্যাংক হিসাব ডেবিট হবে। আমরা লিখি কি লিখবো আমরা, ব্যাংক হিসাব,
ব্যাংক হিসাব তোমার কি, ব্যাংক হিসাব তোমার ডেবিট। আবার ব্যাংকে টাকাটা রাখলাম, তাহলে কি চলে গেল, ক্যাশ টাকা চলে গেল, তাই না? ক্যাশ টাকা দিয়ে তো ব্যাংকে রাখলাম, তো ক্যাশ টাকা আমার কাছে আছে আর নাই? ক্যাশ টাকা কিন্তু আমার কি, নগদ টাকা আমার কি সম্পদ, সম্পদ কিন্তু কমে গেল, কারণ ক্যাশ টাকা নগদ টাকা আমার কাছে নাই। তো সম্পদ কমে গেলে কি হয়, ক্রেডিট হয়। সো নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আই হোপ তোমরা বুঝতে পারছো। ওকে, এটাকে আবার একটা কথা বলে, এটাকে আবার তোমার কন্ট্রাইন্টি বলে। কি বলে এটাকে? বলে নগদান হিসাব করার সময় তোমার কি লাগবে এটাকে, এটাকে বলে তোমার কন্ট্রাইন্টি। ওকে, কি বলে এটাকে? এটাকে বলে তোমার কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা, কন্ট্রা এন্ট্রি মানে কন্ট্রা দাখিলা। ওকে, তো এটা বেশ ইম্পর্টেন্ট, এটাকে বলো তোমার কন্ট্রা এন্ট্রি। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারছো এটা কি। সো আমরা মোটামুটি জাবেদার আইডিয়া পেলাম যে জাবেদা কেমনে করে। তো একটা বিষয় খেয়াল করো, এরকম অহরহ জাবেদা আছে, বাট আমি কোন বিষয়টা ফোকাস করতেছি, আমি সবসময় দেখতেছি, বিষয় খেয়াল করো, আমি সবসময় বলতেছি যে কোনো একটা লেনদেন ঘটিতে হইলে এটা ইম্প্যাক্টটা কোনটা রাখতেছে। আমি প্রথমে দেখবো জাবেদা করার সময় যে আমার এই যে পণ্য ক্রয় এইটা হওয়ার কারণে জাবেদা তো অহরহ আছে, আমি তো সব করতে পারবো না। আমরা জাস্ট দেখবো যে ডেবিট কেমনে হয়, ওটা কেমনে বের করে, ওটা প্রসেসটা, ক্রেডিট হওয়ার প্রসেসটা। আমি যখন দেখছি পণ্য ক্রয় করা হলো, তাহলে এই ক্রয় জিনিসটা কোথায় ইম্প্যাক্ট করতে, আমার হিসাব যে 5টা আছে ওই 5টা হিসাবের মধ্যে কোথায় ইম্প্যাক্ট করতেছে, রাইট? আমার 5টা হিসাবের কোন, আমি সবসময় দেখবো কি আমার একটা জাবেদা মানে একটা লেনদেন আমার 5টা হিসাবের কোনটাকে বৃদ্ধি করে আর কোনটাকে হ্রাস করে, হ্যাঁ, বা কোনগুলাকে বৃদ্ধি করে বা কোনগুলাকে হ্রাস করে, সবসময় এটা দেখবো যে ক্রয় করা হলো এটার মধ্যে কোনটা বৃদ্ধি পাই। আমার ক্রয় নামক বিষয়টা বৃদ্ধি পাইছে, ক্রয়টা আমাকে খরচ, খরচ বৃদ্ধি পাইছে, তাই না? আমার হিসাব করে 5টা, একটাই নাম কি খরচ, ব্যয়, ওটা বৃদ্ধি পাইছে। আর পণ্য ক্রয় করার কারণে নগদ টাকা চলে গেছে, মানে নগদ নামে যে সম্পদটা আছে, সম্পদটা কি সম্পদ আছে না, সম্পদ হিসাব, ওই সম্পদটা কমে গেছে। সো আমরা সবসময় দেখবো জাবেদা করার সময়, ডেবিট করে করার সময় যে আমার 5টা হিসাবের কোনটা বৃদ্ধি পাইছে আর কোনটা হ্রাস পাইছে, তাইলে জাবেদা করাটা ইজি হয়ে যাবে। ওকে, তোমরা বাকিগুলো স্ক্রিনশট নিয়ে রাখো, তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করো যে না এটা এটা এমন এমন বিষয়, হ্যাঁ। সো এবং করার পরে তুমি জানিতে পারো বা কমেন্ট করতে পারো যে ভাই এটা করলাম, হ্যাঁ কেমন আছে দেখেন, বা কেমন তোমার পেড কোর্সে আসো। সো ওকে, তো তুমি ক্লাসটা করতে পারো ভালো, এগুলো ভালো মতো। আর যে কোনো কোয়েশ্চেন এখানের মধ্যে যেখানে কোয়েশ্চেন থাকে আমাকে জানাও। ওকে, কোয়েশ্চেন আটকা পড়লে জানাও। ওকে ওকে, তারপর আমরা দেখি জাবেদা এটা বেসিক আইডিয়া পাইলাম। ওকে, আমরা তারপর দেখি তোমার এই দেখলে এতক্ষণ যা করলে এগুলো আনসার, জাস্ট এগুলো ওদের এগুলোর আনসার। তোমরা আনসার দেখো না কিন্তু, বাসায় প্র্যাকটিস করবে এগুলা। যে হিসাব বললাম, হিসাবে একটা চক্র আছে, এটা তোমরা লেখো। মানে আমরা প্রথমে কি যে বইসমূহ জাবেদা, খতিয়ান, রাওমিল, এটা তোমরা মাথায় রাখো একটু। হ্যাঁ, প্রথমে যে কোনো কিছু একটা লেনদেন, মানে এটা হলো যে প্রথমত আমরা যখন একটা বিজনেস যখন কি করে কোনো কিছু ঘটায়, প্রথমে দেখবে যে এটা কি আর্থিক লেনদেন। হিসাব বিজ্ঞানে যা আসে সবগুলোকে আর্থিক লেনদেন, অনার্থিক মানে যাতে যে ঘটনার সাথে অর্থ সম্পৃক্ত নয় এমন কোনো কিছু হিসাব বিজ্ঞানে এখানে আসবে না। ওকে, প্রথম আমাকে দেখতে হবে যে এই যে তোমাকে বললাম আর্থিক মানে অর্থ সম্পর্কিত কি তাকে সম্পর্কিত না, এটা খেয়াল রাখা। এটাকে আমরা কি বলি, লেনদেন চিহ্নিতকরণ। সম্পর্কিত হলে লেনদেন, সম্পর্কিত না হলে লেনদেন না, চিহ্নিতকরণ। এটাকে আমরা কি করতে জাবেদা করতে হবে, তা খতিয়ান করতে হবে, তারপর রেয়ামিল করতে হবে, তারপর সমন্বয় বই করতে হবে, তারপর সমন্বয় রেয়াম করতে হবে, কার্যপত্র করতে হবে, তো আর্থিক বিবরণী করতে হবে, মানে কি হয় বিপরীত দাখিলা আবার চলতে থাকবে। দেখো এই হিসাব চক্র এটা কিন্তু কি, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া। এটা কি আমরা কি শিখলাম এখান থেকে, এটা কি এটা হলো একটা তোমার চলমান প্রক্রিয়া। কি চলমান প্রক্রিয়া? ওকে, চলমান প্রক্রিয়া। সো আমরা আরেকটা ইনফরমেশন পাইলাম কি, হিসাব বিজ্ঞানের কি চলমান প্রক্রিয়া। কারণ দেখো এটা শেষ নাই, এটা কিন্তু এখানে এখানে শেষ হচ্ছে না, কিন্তু এটা চলতেই আছে চলতেই আছে। হ্যাঁ, এটা আবার কি চলতেই আছে, এটা শেষই হইতেছে না। ওকে, এটা একটা শেষ আবার শুরু, আবার শেষ আবার শুরু। ওকে, হিসাব চক্র কি চলমান প্রক্রিয়া। সো হিসাব বিজ্ঞান যাই হয়, যত কিছু হিসাব বিজ্ঞানের জগতে আছে সবগুলো কি ঘুরতে থাকে। ওকে, এটা হলো ঘুরতে থাকে। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারছো, মানে বেশি ইম্পর্টেন্ট। তোমরা একটা মাথায় রাখবা কোয়েশ্চেন আসতে পারে, দ্বিতীয় ধাপ কোনটা, তৃতীয় ধাপ কোনটা, চতুর্থ ধাপ কোনটা আসতে পারে কোয়েশ্চেন। সো তোমরা দিক দেখবা, এই ধাপটা খেয়াল রাখবা। প্রথমে কাজ কি, এইটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এটা বেশ খবর এমসিকিউ আসছে, ইভেন এসএসসি এমসিকিউ, ইভেন অ্যাডমিশন এমসিকিউ, ভালো মতো খেয়াল করো। এবং এই বিষয়গুলো তোমার ম্যাথ করতে গেলে বেশ প্রয়োজনীয়। ওকে, সো দিল ধাপগুলা, তোমরা একটা ইজি হয়ে গেল, ধাপগুলো এখানে একটা ইজি করে দিল, দেখতে পারো। ওকে, তারপর দেখো আমরা তোমার ম্যাথে যাই। ভাটটা তো বুঝলাম, ভাটটা একটা পড়ি। বাটটা হয় দুই রকমের, একটা হলো বাট্টা মানে কি, বাট্টা মানে দুই রকমের হয়। মানে ধরো লাইক একটা একটা কিছুর দাম 10 টাকা, ধরো 100 টাকা, তুমি এটা 10 টাকা, তোমাকে বললো যে ভাই আপনি 100 টাকা দিয়ে না, আপনি 90 টাকা দেন, মানে কি তোমাকে 90 টাকা দেন, মানে তোমাকে ওই 10 টাকা কম দিল। এটা এক প্রকারের বাট্টা।
কম দেওয়া, ডিসকাউন্ট দেওয়া। বাটটাকে আমি ইজিক্যালি বলি ডিসকাউন্ট, বাটটা মানে কি ডিসকাউন্ট, ইজি হয়ে যায়। আমরা দেখো না যে উইন্টার সিজনে ডিসকাউন্ট দেয় বিভিন্ন শপিং মলে, বা এই যে কোর্স, আমাদের যে কোর্সটা আমরা লঞ্চ করতেছি, এই অ্যাডমিশন কোর্স বা এই যে তোমাদের কোর্সগুলোতে যে কোর্স, ওখানে ডিসকাউন্ট দেওয়া হবে তোমাদেরকে। যদিও এটা আর্লি যারা আছে ওদের ডিসকাউন্ট দেওয়া হবে, বেশ যারা যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে নিতে পারো, কারণ বেশ ইম্পর্টেন্ট এই তোমার কোর্সটা, কারণ আমরা বেশ কিছু ইফোর্ট দিচ্ছি এটার জন্য, অনেক গুছানোভাবে সাজাইছি যাতে করে তোমরা আসলে আসলে ট্রুলি তোমরা একটা সিট এনশিওর করতে পারো। আমি একটা তো বারবার ধরে বলি, কখনো মানে কি বলি, গ্রুপ সাবজেক্টের পিছিয়ে দৌড়িও না, সিট পাওয়ার পিছিয়ে দৌড়ো। ওকে, বুঝাতে থাকলে বুঝে যাবা। ওকে, সো সো তোমরা সবসময় আমরা কোর্সটা করতে পারো তোমরা, কারণ আমরা অনেক ভালো মতো তো গুছিয়েছি যাতে করে তোমরা আসলে একটা সিট এনশিওর করো। দেখো পাবলিক ইউনিভার্সিটিতে সিট এনশিওর করা কোনো বড় ব্যাপার না, মেন কথা হলো তুমি ভালো প্র্যাকটিস লাগে, ভালো গাইডলাইন লাগে, ভালো একটা কি মানে মনোযোগ দিয়ে পড়াশোনা করা লাগে ভালোভাবে। সো ইউ ক্যান ইজিলি ক্র্যাক আ সিট। ওকে, সো দেখ আমরা টপিকে ব্যাক করি। সো বাট্টা হয়ে দিব, একটা কাবারি বাট্টা, এটা হলো কি নগদান বাট্টা। কারবার দিব, একটা ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা, এটা প্রদত্ত প্রাপ্য। এখন অনেকে কোয়েশ্চেন, ভাই কারবারি বাট্টা কি? এই যে ক্রয় করার সময়, বিক্রয় করার সময় যে বাট্টা পাই, বাট্টাটা আমরা দেই, এগুলো আমাকে কারবারি বাট্টা। বা নগদান বাট্টা কি? নগদান বাট্টা হলে আমি সিম্পলি যদি বলি, তো কারো থেকে তুমি টাকা পাও, এখনো টাকা দেয় না। ওকে, ও বলছে তোমাকে আজকে দিবে, কালকে দিবে, পরশু দিকে ঘুরাইতেছে এভাবে। তুমি বললে ভাই ওর থেকে টাকা পাওয়া খুব টাফ হইতেছে, ওটা বলি যে ভাই তোর কাছে আমি 100 টাকা পাবো, তুই একটা কাজ কর, তুই আমাদের 10 টাকা দে, 90 টাকা দে, 10 টাকা দেস না। ওকে, এই যে তোমাকে 10 টাকা কম দিতে বলতেছো ওর কাছে, এটা হলো কি? এটা হলো নগদান বাট্টা। বুঝতে পারছো? আর নর্মালি যদি তুমি ক্রয় বিক্রয় করার সময় এমনি ধরো, এটা তো টাকাটা দেখাইলাম, ওটার সঙ্গে মিলেও না। তো ধরো আপনি ক্রয় বিক্রয় করার সময় এটা পরে তুমি কিনতে গেলা বা বিক্রি করতে গেলা, ইনস্ট্যান্টলি যে বারটা তুমি দিচ্ছ, ইনস্ট্যান্টলি ক্রয় করার সময় যে বারটা তুমি পাচ্ছ, বা ইনস্ট্যান্টলি বিক্রয় করার সময় যে বারটা তুমি দিচ্ছ, ওটাকে আমরা কারবারি বাট্টা বলতেছি। মানে কারবার ব্যবসা করার সময় যে বারটা আসে, ওটা হলে কি তোমার কারবারি বাট্টা। ওকে, সো আই হোপ আমরা বুঝতে পারছি এটা। এখানে তোমার ব্যাখ্যা আছে, তুমি ব্যাখ্যাটা তুমি পড়তে পারো, তোমরা দেখতে পারো। এখন দেখো নেট, এটা মানে কি? অনেকে কোয়েশ্চেন, ভাই এটা মানে কি? এটা তো অনেক সময় দেখছি, এটা মিনসটা কি? এটা মিনস হলো, তোমাকে এই যে বললাম যে ভাই 10 টাকা, 100 টাকার মধ্যে তুই 10 টাকা দিস, হ্যাঁ 90 টাকা দিস, 10 টাকা কম দিস, পরে দিস। ওকে, এটা কি? ডিসকাউন্ট। খারাপ লেখাটা একটু ভালো খেয়াল করো, এটা কি? ডিসকাউন্ট। ওকে, তো এই যে তোমার যে আমি তোমার বললাম যে ভাই ধরো এটাতে বলি, মানে মানে হলো ধরো তোমার যে টাকাটা তুমি পাচ্ছ, বা তোমাকে ধরো তুমি, বা তোমাকে যে বললো, বা তোমার থেকে পাই, তুমি বললো যে ভাই তুমি যদি 10 দিনের মধ্যে পরিশোধ করো, মানে টাকাটা নেওয়ার 10 দিনের মধ্যে পরিশোধ করো, তাহলে তোমাকে 5% বার্তা দেওয়া হবে। আর যে 10 দিনের মধ্যে পরিশোধ না করো, তাহলে তোমাকে অবশ্যই সম্পূর্ণ টাকা 30 দিনের মধ্যে কি করতে হবে? পরিশোধ করতে হবে। মানে কথাটা হইলো 10 দিনের মধ্যে পরিশোধ করলে 5% বার্তা তুমি পাবা, আর 10 দিনের মধ্যে পরিশোধ করতে না পারলে তোমাকে সম্পূর্ণ টাকা 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। ওকে, নেটটাকে দেয়, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, সো আমরা তো ম্যাথ একটা দেখলাম, আমরা একটা ম্যাথ দেখি। দেখো আমরা ম্যাথ যাওয়া দ্বারা বসি, যাওয়া যাই করছো ওটাকে যাবে দা মেনে তোমাকে কোয়েশ্চেন কি করবে? কোয়েশ্চেন করবে ভাই কি করো, এটা বলতে পারি যে কোয়েশ্চেন করতে পারে তোমাকে যে জাবাদা লিখবো, তো কিছু যে এন্ট্রি দিয়ে করলাম আগে, ওরকম যাওয়া দিবে, তোমাকে এটা প্র্যাকটিস করতে বললাম। আমরা করবো এটা, আমরা জাবাদা নিয়ে বুঝতাম যে এতক্ষণ যাবো, জাবাদা নিয়ে বুঝতে পারছি আমরা। আমরা খতিয়ান নিয়ে দিই, খতিয়ানটা আসলে কি, খতিয়ানটা আসলে কীভাবে করতে হয়, বা বেশ কিছু বিষয় আছে। সো আমরা একটু খতিয়ান নিয়ে দেখি। ধরো এই যে এতক্ষণ ধরে আমরা কি করলাম, এতক্ষণ ধরে যে জাপাতাগুলো করলাম, এটা আমরা খতিয়ান করি। হ্যাঁ, দেখো ধরো আমাকে এটা দিল, হ্যাঁ এটা আমাকে দিল, আমাকে দিয়ে বলে যে আচ্ছা এটা করি একটু, এর আগেটা দেখি এখানে আছে কিনা। আচ্ছা, খতিয়ানটা একটু ডেসক্রাইব করে। খতিয়ান মিলে দুই রকম হয়, একটা হয় তোমার ব্যক্তিক খতিয়ান, একটা হলো অব্যক্তিক খতিয়ান। তো দুই ভাগে ভাগ করছে, এটাও দুই ভাগে ভাগ করছে। ওকে, তো খতিয়ান একটু যদি দেখি আমরা, ওকে যেমন আমরা একটা নগদান হিসাবে খতিয়ান এবং একটা যন্ত্রপাতি হিসাবে খতিয়ান। দেখো খতিয়ান কখন প্রস্তুত করি? জাবেদা করার পরে কিন্তু খতিয়ান আসে, তাই না? জাবেদা করার পরে আমরা খতিয়ান ভুক্ত আমরা করি। তো ধরো এইগুলো আমাকে কোয়েশ্চেন করবে যে ভাই আপনি নগদান হিসাবে যন্ত্রপাতি হিসাবে খতিয়ান কীভাবে প্রস্তুত করো। সো নগদান হিসাবে খতিয়ান কেমনে প্রস্তুত করতে পারি? দেখো দেখো প্রথমে কি বললো যে মানে আমি খতিয়ান করার সময় সবসময় খেয়াল রাখবা জাবেদার মধ্যে, এই যে দেখো
নগদান হিসাব করতে বলছে না, তার মানে কি? তার মানে হইলো যে জাবেদাগুলো এখানে আছে, এই যে এগুলো সবগুলো জাবেদা, এই সবগুলার জাবেদা আমরা করবো প্রথমত। আমরা দেখবো যে না প্রত্যেক জাবেদার মধ্যে কোথায় নগদান হিসাব আছে, যেন এটা নগদান হিসাব আছে না, আছে মানে এটা খতিয়ান হবে, নগদান হিসাবটা এটা 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 ইনক্লুড হবে। হ্যাঁ, তারপর দেখো এখানে নগদান হিসাব আছে, মানে নগদান হিসাব খতিয়ান করার সময় এই জাবেদা এই 5 তারিখটা ইনক্লুড হবে। বাট এখানে কোথাও কি নগদান হিসাব আছে? নাই, মানে 5 তারিখ আমি নগদান হিসাব খতিয়ান করার সময় এটা আমি দেখবো না। ওকে, এখানে আছে না, এটা আমি দেখবো, এখানে আছে এটাও দেখবো, এখানে আছে এখানে নাই, এটা আমি বাদ দিব। মানে আমরা দেখলাম নগদান হিসাব করার সময় আমরা শুধুমাত্র জাবেদার মধ্যে যদি নগদান হিসাব থাকে আমরা তখনই কি করব, নগদান হিসাবে খতিয়ান আমরা করব। ওকে, ঠিক তেমনি যদি আমাকে যদি বলে যে ভাই কি করো যন্ত্রপাতি হিসাব করে করো, আমি দেখবো যে এখানের মধ্যে কোথায় যন্ত্রপাতি, এখানে যন্ত্রপাতি আছে এখানে নাই, তাহলে আমি যন্ত্রপাতি করার সময় দেখবো না। তারপরে এখানে কি দেখো যন্ত্রপাতি আছে নাই, দেখবো না, এখানেও নাই, দেখবো না, এখানে আছে, এখানে যন্ত্রপাতি হিসাব আছে, মানে আমি যন্ত্রপাতি হিসাব খতিয়ান করার সময় শুধু এটাই করবো। আর আছে কিনা দেখি, আরেকটা আছে এখানে আছে, যন্ত্রপাতি করার সময় এটা আবার দেখবো। মানে কত হলো খতিয়ান, মানে হইলো জাবেদার মধ্যে জাবেদা একটা লেনদেনের জাবেদা করার সময় যে জাবেদাটা তুমি করতেছো ওই জাবেদার মধ্যে যদি ওই স্পেসিফিক খতিয়ান নাম থাকে তবে এটা আমি ইনক্লুড করবো, এটা আমি দেখবো। আমি করি, তুমি কনফিউজ হইতেছো হয়তো, করে দেখি। যেমন আমি কি বললাম, আমাকে বললো নগদান হিসাবে প্রস্তুত করো, তা আমরা খতিয়ান করা ওয়ে কি? খতিয়ান করার ওয়ে হলো তোমার এটা, প্রথমে দিবে তারিখ, এটা হলো চলমান জেদ ছক, এটা আধুনিক ছক, টিচক আমরা করি না, আমরা জেদ ছকে করা ট্রাই করি, কারণ সব কিছু আধুনিক নিয়মে যাচ্ছে, কারণ টিচক আধুনিক দেখি ট্রাই করি। তারিখ হিসাবের নাম দিবা, জাবেদা পৃষ্ঠা দিবা, ডেবিট টাকা করবে, ক্রেডিট টাকা করবে, উদ্বৃত্ত দিয়ে ডেবিট ক্রেডিট এটা কি করবা, ঘরটা করো প্রথমত। হ্যাঁ ঠিক আছে, ঘরটা করবা এটা। ওকে, তারপর দেখো, তারপর কি তোমাকে দিল, আমরা এখানে দেখি প্রথমে দেখো আমরা সবগুলার এই সবগুলার ধরো কি তুমি মনে মনে করতে পারো চাইলে বা হাতে করতে পারো, এগুলো সবগুলার কি তোমার সবগুলার তোমার জাবেদা করলাম, রাইট? জাবেদা একটা করলাম, এটা হলো তোমার নগদান হিসাব কি ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, মূলধন ক্রেডিট, রাইট? ওকে ওকে, সো দেখো নগদান হিসাব কয় টাকা ডেবিট, 30,000 টাকা ডেবিট না? খেয়াল করো কিন্তু নাম কি নগদান হিসাব, উল্টা নাম কি? এটা উল্টা নাম কি? মূলধন হিসাব, ব্যাংক না কিন্তু, মানে নগদান হিসাব উল্টা নাম কি? 30,000 টাকার বইতে এখানে কয় টাকা আছে, এখানে এখানে 60,000 টাকার মধ্যে 30,000 টাকা কিন্তু নগদান হিসাবে টাকা আছে, রাইট? ওকে, তো নগদান হিসাব কি ডেবিট, রাইট? সো আমরা যখন নগদান হিসাবে খতিয়ান করতেছি এটা আমরা দেখবো, এটা দেখি নগদান হিসাব আছে, উল্টা নাম কি মূলধন হিসাব, উল্টা নাম কি মূলধন হিসাব, কত টাকা? 30,000 টাকা। আমি সবসময় টাকা দেখবো কোনটা, টাকা দেখবো নগদের টাকাটা, আর নাম দেখবো কোনটা, নাম দেখবো নগদের উল্টা নামটা, মূলধনটা দেখবো আমরা। হ্যাঁ, তাহলে আমি করার সময় দেখো প্রথমে কি লিখবো, মূলধন হিসাব লিখবো, কি লিখবো 1 তারিখ মূলধন হিসাব, বাট টাকা লিখবো কত, 30,000 টাকা। এবার দেখো 30,000 ডেবিট দিকে ক্রেডিট দিকে লিখবো, তাহলে তুমি নগদ এটা লিখবা করে দেখো তুমি নগদটা কি ছিল, নগদটাও ডেবিট হয়, ডেবিট দিকে লিখবা। ওকে, শেষ। নগদটা দিয়ে ক্রেডিট হয়তো ক্রেডিট দিকে লিখতাম, এইখানে করবে কি এখানে কিছু নেই, জাস্ট এখানে যা আসছে এটা জাস্ট ট্রান্সফার হবে, এখানে ট্রান্সফার ডেবিট দিকে আসে না, ডেবিট দিকে ট্রান্সফার হয়ে গেল, উদ্বৃত্ত যোগ বিকের মতো। হ্যাঁ, তারপরটা হলো দেখো তোমার এখানে আছে, এখানে নগদান হিসাব ক্রেডিট না, নগদান হিসাব কি ক্রেডিট, উল্টো নাম কি, উল্টো নাম হলো উত্তোলন হিসাব, বাট নগদান হিসাব কি ক্রেডিট, কত টাকা 2,000 টাকা, কত টাকা 2,000 টাকা, রাইট? বাট উল্টা নাম কি উত্তোলন হিসাব। তো আমি যখন খতিয়ান করবো আমি নাম দিব উত্তোলন হিসাব, বাট টাকা লিখবো নগদটা, কত টাকা 2,000 টাকা, ডেবিট না ক্রেডিট, নগদ কোন দিকে ছিল, ক্রেডিট দিকে ছিল, তো আমি ক্রেডিট দিকে 2,000 টাকা লাগবো। দেখো তাই ডেবিট যোগ বিয়োগ হবে, ডেবিট দিকে 30,000 টাকা, ক্রেডিট 2,000 টাকা, কোনটা বড়, ডেবিটটা বড়, তাহলে ডেবিটে ক্রেডিট কি হয় মাথায় রাখবা, ক্রেডিটে দেখো ক্রেডিট আর ক্রেডিট যোগ হবে, ক্রেডিট মাইনাস ক্রেডিট ডেবিট কী হবে বিয়োগ হবে, আবার ডেবিট ডেবিট যোগ হবে, আবার ডেবিট ক্রেডিট বিয়োগ হবে। সো ডেবিট এবং ক্রেডিট বিয়োগ হবে, বাট টাকাটা যে বিয়োগ কত 30 থেকে 2,000 টাকা চলে 28,000 টাকা, 28,000 টাকা কোন দিকে ডেবিট না ক্রেডিট দিকে আসবে, যেটা বড় শাখা এটা এদিকে বসবে, 30,000 টাকা বড় সেই এটা 28,000 টাকাটা এখানে আসছে। ওকে, সো তারপরটা হলো তোমার যন্ত্রপাতি হিসাব, নগদ না যন্ত্রপাতি উল্টা দিকে আছে, তো উল্টা নাম যন্ত্রপাতি, কত টাকা 15,000 টাকা, বা নগদটা কোন দিকে ক্রেডিট দিকে আছে তাই না? সো ক্রেডিট দিকে আসে, ক্রেডিট দিকে লিখলাম, 28,000 টাকা 15,000 টাকা লেস করলাম, কারণ আমরা কি ডেবিটে ক্রেডিটে কি ডেবিট এবং ক্রেডিটে কি হয় বিয়োগ হয়। ওকে, 13,000 টাকা লিখলাম। ওকে, তারপরটা দেখো উত্তোলন হিসাব, উল্টা নাম কি উত্তোলন হিসাব, টাকা কত 5,000 টাকা, বাট নগদ কোন দিকে ক্রেডিট দিকে, উত্তোলন হিসাব লিখলাম নাম, নগদটা ক্রেডিট দিকে 5,000 টাকা লিখলাম, বাট কোনটা বড় 13,000 টাকা বড়, করতে হবে বিয়োগ, 6,000 টাকা আসে, 8,000 টাকা আসে। হ্যাঁ, বাট 13,000 টাকা যেহেতু বড় ডেবিট দিকে বড়, সেটা আমরা লেখার সময় এটা ডেবিট দিকে লিখলাম। যদি 13,000 টাকাটা ছোট হইতো এটা বড় হইতো,
আমি ক্রেডিট দিকে লিখতাম। মানে কথা হইলো এখানে যে বসার সময় দেখবো যে মানে 18 টাকা, এই 18 টাকা আমরা বসানোর সময় দেখবো এই পাশে যেটা ডেবিট দিকে না ক্রেডিট দিকে, এটা কোন পাশে বসবে এটা ডিপেন্ড করে যে এর আগের টাকাটা বড় নাকি ছোট। এর আগের টাকাটা যেটা বড় ওটা ডেবিট দিকে থাকে, আমরা ডেবিট দিকে লিখবো। ক্রেডিট দিকে এটা যদি বড় ক্রেডিট দিকে থাকে আমরা ক্রেডিট দিকে লিখবো। ওকে, সো আই হোপ তুমি বুঝতে পারছো। সেম এস তোমার যন্ত্রপাতিটাও করে নিবা। এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এটা যদি তুমি বুঝতে পারো এটা অবশ্যই পারবা। ওকে, সো আমরা মোটামুটি খতিয়ান নিয়ে বুঝছি, খতিয়ান কেমনে করে এটা বেসিক আইডিয়া কিন্তু আমাদের হয়ে গেছে। ওকে, সেবার নবদান বই নিয়ে দেখি একটু। দেখো নগদান বই মেনলি 3 প্রকার হয়, মানে 3 রকমের নগদান বই হয়। প্রথমত হইলো যে সাধারণ, আচ্ছা এটা একটু না বলি, নর্মালি হয় 3 ভাগে ভাগ করতে পারি আমরা, 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া। ওকে, 1 ঘোড়া মানে কি? 1 ঘোড়া মানে হইলো যে এটা হলো 1 ঘোড়া গড়, মানে তারিখ, বিবরণ, রসিদ নম্বর, খতিয়ান পৃষ্ঠার পরিমাণ। দেখো এখানে কিন্তু ডেবিট টাকাও পরিমাণ আবার ঠিক সেম, আবার সব এগুলো যেগুলো 100 এগুলো আবার এদিকে ট্রান্সফার হবে। বাট এই পাশেরটা মানে এতটুকু পর্যন্ত যে পাঁচটা আমরা কি ডেবিট বলতেছি, আর এতটুকু যে পাঁচটা আমরা কি বলছি ক্রেডিট বলতেছি, এগুলো 1 ঘোড়া। যখন আবার 2 ঘোড়া মানে কি? এই দেখো এখানে টাকার গড় কটা? একটা। যখন টাকার গড় 2টা হয়ে যাচ্ছে, একটা হলো নগদ টাকা, একটা ব্যাংক টাকা, বাকি সব সেম। একটা নগদ টাকা, একটা ব্যাংক টাকা, আমরা এটাকে কি বলতেছি? এটা আমরা তখন আমরা 2 ঘোড়া বলতেছি। ওকে, 3 ঘোড়া মানে কি? সব ঠিক আছে। আরেকটা এবার তোমার যখন একটা বাট্টা আসতেছে, দুটো পাশাপাশি বাট্টা আসতেছে, বাট্টার টাকা আসতেছে, হ্যাঁ সব ঠিক আছে, সব নামটা সব ঠিক আছে, তখন আমরা এটাকে আমরা বলতেছি 3 ঘোড়া। ওকে, সো আই হোপ এটাই হলো ঘর, তোমরা বুঝতে পারছো। 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছো। ওকে, সো আমরা আরেকটা হলো কি সাধারণ কোষ্টা বহুগড়া, 3 রকম থাকে। এটা সাধারণ কোষ্টা, সাধারণ নগদান বই, কোষ্টা বহুগড়া। এটা চেয়ে বেশি এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু বেশি আসে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তুমি ভালোভাবে দেখো। আর হলো একটা নগদ প্রাপ্তি যাবে, নগদ প্রদান যাবে। অনেক কোয়েশ্চেন করে ভাই নগদ প্রাপ্তি কি? আবার এখানে আছে যে তোমার সাধারণত অগ্রবত্ত, এখান থেকে মেইনলি অগ্রবত্তটা বেশি ইম্পর্টেন্ট। আমরা অগ্রবত দেখবো, এটা ইম্পর্টেন্ট, এটা কোয়েশ্চেন আসে কিন্তু। আমরা নগদ প্রাপ্তি প্রদান দেখবো, আমরা 1 2 3 তিনটা দেখবো। ওকে, সো আমরা একটু দেখি যে একটা নগদ প্রাপ্তি কেমনে করে, নগদ প্রদান কেমনে দেখি। হ্যাঁ, বা আমরা নগদান বই একটু দেখি। যেমন আমরা 1 ঘোড়া নিয়ে করলাম, হ্যাঁ 1 ঘোড়া নিয়ে বা 2 ঘোড়া নিয়ে দেখি। 2 ঘোড়াটা দেখি, 2 ঘোড়াটা কোয়েশ্চেন বেশি আছে, বোর্ড 2019 বোর্ডটা আমরা দেখি। মানে বিষয়টা হলো যে তোমার এই যে দেখো কোয়েশ্চেন টাইপ দেখো সেম, জাবেদামুক্ত করতে বলছে শিখছি আমরা, কোনটা নগদান বইতে কোনগুলো আসবে না মাথায় রেখো। জাবেদার মধ্যে সবই আসে, লেনদেন হইলে আসে। বাট নগদান বই মানে কি? নগদান বই মানে হইলো নগদের বই, নগদের লেনদেন হয় নাই, আসবে না। যেমন ধারে লেনদেন হলে কি জাবেদাতে আসে, বাট ধারে লেনদেন কখনো, ধারে ক্রয় ধারে বিক্রয় এগুলো কখনো নগদান বইতে আসে না। এটা বেশ ইম্পর্টেন্ট, মাথায় রেখো। ওকে, কি বললাম? ধারে ধারে কোনো কিছু নগদান বইতে আসবে না। ওকে, সো আমরা দেখি তোমার যে এটা আমরা 2 ঘন্টা দেখি। প্রথমে কাজ কি? প্রথমে কাজ হলো যে আমার দেখা যে দেখো আমি একটা দেখাই তোমাদেরকে, আমি এটা দেখাই, জানুয়ারি 4 দেখাই। ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা। কি? ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা। আচ্ছা এটা একটু কোডিং হচ্ছে তোমার জন্য, এটা ইজি দেখে দেখাই। এটা দেখাই যেমন নগদ 1 লক্ষ টাকা, 20,000 টাকা এবং 20,000 টাকা পণ্য ক্রয় এবং 10,000 টাকা আসবাবপত্র ব্যবসা শুরু করছে। তাহলে কি যাবে? দেখি যাবে নগদান হিসাব ডেবিট, যাবে তোমরাই বলো। নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট, রাইট? ওকে, তাহলে আমরা কি পাইলাম? আমরা একটু লিখি এটা। যাবে দেখি, যাবে দেখো নগদান হিসাব ডেবিট, তোমার ক্রয় ডেবিট, ক্রয় ডেবিট, তোমার আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র, ওকে, নগদ ডেবিট, ক্রয় ডেবিট, আসবাবপত্র ডেবিট আর মূলধন ক্রেডিট, রাইট? এটা হইলো এটার মানে কি? এটা হইলো তোমার এইটার জাবেদা, 1 তারিখের জাবেদা। এখন মূলধন কেন? কারণটা হলো যা 1 তারিখ যাই আনে তাই মূলধন, অ্যাকসেপ্ট ঋণ ছাড়া। ওকে, ঋণের মধ্যে যে নগদ টাকা আছে ওটা কিন্তু আবার সম্পদ, ওটা না, ওটা সম্পদের মধ্যে পড়ে। ওকে, সো আমরা এইটার নগদান বই করি। হ্যাঁ, নগদান বই এগুলো সব কি? সব ডেবিট না? হ্যাঁ, এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে পণ্য ক্রয়। হ্যাঁ, এখানে একটু খেয়াল, তুমি একটা ভালো মতো খেয়াল করে জিনিসটা।
এটা কই 1 তারিখ, ওকে। এটাকে করছি আমরা এখানে, টাকাটাকে লিখছি ওখানে, না টাকাটা লিখিনি আমরা, ওকে টাকাটা লিখে ফেলি। এটা হলো 1 লক্ষ টাকা, দেখো এটাই মূলধন লিখতেছি না এখন। দেখো এখানে নগদের সাথে সরাসরি কার সম্পর্ক, দেখো একটু সরাসরি মূলধনের সম্পর্ক, ক্রয়ের সাথে মূলধনের সম্পর্ক, আসবাবপত্রের সাথে মূলধনের সম্পর্ক। বাট আমি করতেছি নগদান বই, আমি সবসময় দেখবো আমার জাবেদার মধ্যে নগদান বই আছে কিনা, নগদ আছে কিনা। আমি যদি ভেঙে ভেঙে বলি নগদান হিসাব ডেবিট, মূলধন ক্রেডিট, হ্যাঁ, আবার ক্রয় হিসাব ডেবিট, মূলধন ক্রেডিট, আসবাবপত্র ডেবিট, মূলধন ক্রেডিট। আমি ক্রয়, আসবাবপত্র, মূলধন, এই তিনটে, এই আসবাবপত্র দুইটার মধ্যে কোনো নগদ নাই, মানে কি ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, এই দুইটা যে বললাম জাবেদা, কোথায় নগদ আছে, নগদ নাই। নগদ কই আছে, নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, মূলধন হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা, ওটার মধ্যে আছে। সো আমরা যখন নগদাময় করতেছি আমরা শুধুমাত্র এই টাকাটা কাউন্ট করব, আমরা এটা কাউন্ট করব না, ওকে। তো নগদান হিসাবে মূলধন কি 1 লক্ষ টাকা। এমনি মূলধন মানে কত, মূলধন মানে হলো 2 আর 20 30 1,30,000 টাকা, তাই না? 1,30,000 টাকা হলো মূলধন, না জাবেদা বললে। বাট এখান থেকে 1,30,000 টাকা নগদ কয় টাকা, নগদ হইলো 1 লক্ষ টাকা। আমার মেন নগদ নিয়ে কাজ করতে হবে, তো আমি সব নগদ দেখবো। নগদ কি, নগদান হিসাব ডেবিট, আমি একটু শার্প করি, হ্যাঁ নগদান হিসাব, এটা কি, এটা হলো মূলধন, এটা কি, এটা হলো মূলধন। মূলধন কত, মূলধন 1 লক্ষ টাকা, ওকে। তো নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব কি 1 লক্ষ টাকা। সো আমি যখন করবো নগদান বই, তো নগদটা কি ডেবিট দিকে আছে না, উল্টা নাম কি মূলধন। সো দেখি আমরা নগদটা কি বললাম, ডেবিট দিকে আছে, তো আমার লিখতে হবে কোন দিকে, ডেবিট দিকে, বাট উল্টা নাম কি মূলধন, ওকে। নগদটা কোন দিকে বললাম, ডেবিট দিকে, নগদের পাশে কি লিখবো, 1 লক্ষ টাকা লিখবো, ওকে। ভাই ব্যাংকে লিখলাম কারণ ব্যাংক নাই, যাওয়া আমাদের ব্যাংক থাকলে ব্যাংক লিখতাম, তাই না, ওকে। তো এটা হলো কি, ঠিক তেমনিভাবে ধরো ব্যাংকে জমা দেওয়া হলো, জাবেদা কি, জাবেদা হলো তোমার ব্যাংকে জমা দিলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ওকে। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাই দেখো কি বললাম, আমি তোমাকে বলছি কন্ট্রাইনটি, হ্যাঁ। প্রথমত হলো ব্যাংক নগদের জন্য কাজ করে, হ্যাঁ, আবার নগদ ব্যাংকের জন্য কাজ করে, তাই না। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রথমত ব্যাংক কি ডেবিট না, উল্টা নাম কি ক্রেডিট, তাহলে আমি কি লিখবো, নগদান হিসাব লিখলাম, উল্টা নাম ক্রেডিট, কত টাকা 20,000 টাকা। কোন দিকে লিখবো, নগদ ব্যাংকের দিকে লিখলাম, কারণ ব্যাংক ডেবিট লিখলাম। আবার এবার নগদের কাজ করি আমরা সবসময়, নগদান বইতে ব্যাংক এবং নগদ এই দুইটা ফসল দেখবো, মানে এই দুইটা দেখবো একমাত্র, ওকে। তো আবার এবার কি নগদের নাম কি ব্যাংক। এখন ভাই তুমি ভাই অন্য নগদ করলেন না, এটাতে করতেছি কেন, সবসময় একমাত্র নগদ এবং ব্যাংক থাকলে আমার দুইভাবে, মানে কি সবসময় দুইবার লিখতে হয়, ওকে। দুইবার এন্ট্রি দিতে হয়, নগদ এবং ব্যাংক দুইটা যদি এক জায়গায় থাকে তখন দুইবার এন্ট্রি দিতে হয়, এছাড়া কারেন্টের কন্ট্রা, ওকে, বিপরীত। সো আর নাইলে একবার এন্ট্রি দেওয়া লাগে। এবার নগদ উল্টা কি ব্যাংক, নগদ উল্টার নাম কি ব্যাংক, ব্যাংক না ব্যাংক। নগদ কয় টাকা, ক্রেডিট, ক্রেডিট না ক্রেডিট কয় টাকা, 20,000 টাকা, ওকে। ক্রেডিট পাস 20,000 টাকা, ওকে। ওটার নাম কি ব্যাংক। বাট লেখলা ভালো কথা, বাউচার নামে এখানে লিখবে কন্ট্রা কে, বা সি লিখে দিবা, বা সি, ওকে, সি লিখে দিবা এখানে, শেষ, ওকে। আসলে তুমি বুঝতে পারছো, ঠিক ঠিক তেমনিভাবে এটা দেখো, কারবার যদি কম্পিউটার করলে কি হয়, অফিস সরঞ্জাম ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদটা কি অফিস সরঞ্জাম ডেবিট, আর নগদটা কি নগদান হিসাব ক্রেডিট। তাইলে নগদটা যেহেতু ক্রেডিট, আমি সবসময় দেখবো ক্রেডিট পাশে চলে যাবো এবার, তাই না। এবার দেখবো অফিস সরঞ্জাম ডেবিট, নগদ উল্টার নাম কি অফিস সরঞ্জাম, তো লিখলাম অফিস সরঞ্জাম। কি নগদটাই ডেবিট না ক্রেডিট, নগদ ক্রেডিট, কত টাকা 40,000 টাকা, নগদ ক্রেডিট না ক্রেডিট দিকে আসলাম, কত 40,000 টাকা, নগদ নিচে লিখলাম 40,000 টাকা, শেষ। বুঝতে পারলাম। আরেকটা আমরা দেখি, দেখো ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, ব্যাংক থেকে ঋণ নিলে কি হয়, ব্যাংক থেকে ঋণ নিলে হয় তোমার ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব তোমার কি ডেবিট, আর তোমার ঋণ নিলে কি হয়, ঋণ হিসাব ক্রেডিট, কি ঋণ হিসাব তোমার ক্রেডিট, রাইট। ব্যাংক হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট আমরা ধরো নগদ বা ব্যাংকে দেখবো, হ্যাঁ, ব্যাংক বা নগদ দুইটার মধ্যে দুটাকে দেখবো বা একটাকে দেখবো, যেটা থাকে আর কি, হ্যাঁ। ব্যাংক উল্টার নাম কি, ব্যাংক উল্টা আমার ঋণ, ওকে। আমরা যখন করবো ব্যাংকটা ডেবিট না ক্রেডিট, ব্যাংকটা ডেবিট, রাইট। ব্যাংক থেকে ঋণ নিলে কি হয়, ব্যাংক ডেবিট হয়।
তো ব্যাংকটা ডেবিট, আমি ক্রেডিট দিকে আমি ডেবিট দিকে দেখবো, এতটুকু হলো ডেবিট পার্ট, ডেবিট দিকে দেখবো। তো ব্যাংক ওটার নাম কি, ঋণ, দেখলাম ঋণ, হ্যাঁ ব্যাংক ঋণ, ব্যাংক না আবার এটা ব্যাংক ঋণ, ব্যাংক না তুমি শুধু ঋণ দেখলেও সমস্যা নাই, ওকে ঋণ। এবার দেখো ব্যাংকটা কত, ব্যাংক দিকে দেখতে হবে তাই না, কত টাকা, এটা হলো 50,000 টাকা তাই না। তো ব্যাংকের সরি কত টাকা আমরা দেখি একটু, দেখি আমরা একটু কত টাকা, এটা ছিল 50,000 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। আচ্ছা একটা বিষয় আমরা একটা অ্যাড করি, এটা বেশ একটু কমপ্লেক্স হয়ে গেছে, একটু ভুল হয়েছে হয়তো আমাদের, সরি ফর দ্যাট, একটু ভুল হয়েছে, একটু আমরা অ্যাড করি, কারণ বেশ কিছুক্ষণ ক্লাস নিয়ে যাওয়ার থাকলে একটু হজবরল লাগে বেশ, হ্যাঁ এটা আমরা দেখি আবার, ওকে। আমি আজকে প্রায় তোমার টানা গত 6 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, হ্যাঁ টানা ক্লাস নিচ্ছি, এই নিয়ে একটু মানে হজবরল লাগতেছে হয়তো, যাক একটু দেখি আমরা, কারণ টানা 6 ঘন্টা কথা বলে না অনেক সময় একটা কি হয় তোমার স্থবিরতাটা একটু স্থির স্থির লাগে, স্থির হয়ে যায়। তো যাক সো আমি আরেকটু দেখি, এটা আমরা ব্যাংক থেকে ঋণ নেওয়া হল যাবাদা কি হবে, তোমার ব্যাংক থেকে ঋণ নেওয়া হল যাবাদা হবে তোমার ঋণ নিলাম, রাইট। ঋণ নিলে কি হয় তোমার, আমার নগদ টাকা আসছে তাই না, আমি দিলাম ধরো ব্যাংক হিসাব ডেবিট বা নগদান হিসাব ক্রেডিট, কি বললাম ব্যাংক হিসাব ডেবিট বা নগদান হিসাব ক্রেডিট, আগেরটা আমরা আবার যাই, ভুল হয়নি, আমি একটু আবার একটু এক্সপ্লেন করি, যে কী লিখলাম আমরা ব্যাংক হিসাব ডেবিট লিখলাম, ঋণ হিসাব ক্রেডিট লিখলাম তাই না। কারণ কেন ব্যাংক হিসাব ডেবিট, কারণটা হলো আমার ব্যাংকে টাকা আসছে, যখন ঋণ আমি নিলাম ব্যাংক থেকে, ব্যাংক কী করবে, ব্যাংক আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা বৃদ্ধি করবে তাই না, ক্যাশ দিতে পারে, ক্যাশ দিলে ক্যাশ দিল, বাট আমরা প্রেজেন্ট দুনিয়াতে বর্তমান দুনিয়াতে বেশিরভাগ নগদ টাকা দেয় না আসলে, হ্যাঁ নগদ টাকা আসলে দেয় না। এই যে একটা আমরা ফিনান্সের টার্ম পড়ছো তোমরা, ঋণ আমানত সৃষ্টি, এইটার কারণে ব্যাংক সবসময় ঋণ নিলেটা ব্যাংকে ট্রান্সফার করে। সো ব্যাংক হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, এটি ঠিক আছে, ওকে। আমরা কি শিখলাম, ব্যাংক হিসাব ডেবিট, মানে আমাদের ডেবিট দিকে দেখতে হবে, কি দেখতে হবে আমাদের, আমাদের তোমার ডেবিট দিকে দেখতে হবে, ডেবিট দিকে আমরা দেখতেছি। এবার দেখো উল্টা নাম কি, উল্টা নাম হলো ঋণ হিসাব, কি নাম, উল্টা নাম হলো ঋণ হিসাব, ওকে ঋণ লিখলাম, ওকে। এবার দেখো তোমার এই যে কি ব্যাংক হিসাব বললাম না, ব্যাংক হিসাব, ব্যাংকটা কি ডেবিট, তাহলে আমি ডেবিট দিকে আসলাম, কত টাকা 50,000 টাকা তাই না, কোন পাশে লাগবে ব্যাংক হিসাব লিখবো, কত টাকা 50,000 টাকা, এখানে একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, এটা লিখবে এখানে 50,000 টাকা, আসলে ভুল না, অনেকে নগদান হিসাব ধরে, তো অনেকে ধরে এটা নগদে ধরছে, অনেকে মনে করে এটা নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট এমনও ধরতে পারে, তুমি চাইলে এটা ব্যাংক হিসাব না বলে নগদান হিসাব বলতে পারো, ভুল নাই, কারণ একজনের এক একটা অ্যাপ্রোচ, কিন্তু ভুল নাই, কারণ অনেকে মনে করে নগদ টাকা দেয়, আবার আমি মনে করি প্র্যাকটিক্যাল, যেটা প্র্যাকটিক্যাল ওটা মনে রাখলেই ভালো, ভুল হয় না আমাদের আগে, বাট একটু টাইম নিচ্ছিলাম, সো ভুল হয় নাই, ওকে। সো কারণ একটা মানুষ একভাবে নেই, আমি মনে করি নগদ আমি কেন নিব না, আমি এটা রিজনটা বলি, কারণ বর্তমান দুনিয়াতে একটা কথা আছে, ঋণ আমানত সৃষ্টি, হ্যাঁ তুমি দেখবা ব্যাংকে তুমি ঋণ নিলে ব্যাংকে তোমার সাথে ক্যাশ টাকা দিবে না, কিন্তু ব্যাংক করে তোমার নামে যে ব্যাংক অ্যাকাউন্টে আছে ওখানে টাকা ট্রান্সফার করে, হ্যাঁ তারপর তুমি ক্যাশ টাকা নিয়ে নাও, বাট ঋণ নিলে সেটাতে কী হয়, আগে ব্যাংকে টাকা চাই, ওকে সেটা ব্যাংকে টাকা, তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়তেছে তাই না। সো এই জন্য তো আমরা কি এটা ব্যাংকে লিখলাম, একটু আমরা লিখলাম না, নগদে লিখলাম না, হয়তো পেন্টিং মিস্টেক হতে পারে, সো আশা করি তোমরা বুঝতে পারছো, ওকে। সো মানে ব্যাংকের দিকে আমরা 50,000 টাকা লিখলাম, ডেবিট দিকে লিখলাম, কেন ডেবিট দিকে লিখলাম, কারণ ব্যাংক সে ডেবিট ছিল। সো ঠিক তেমনিভাবে তোমরা এই বাহিগুলো কি করতে পারবে না, নগদ বিক্রয় অবশ্য সরঞ্জাম 3,000 টাকা অপচয় করতে হবে, সো বেশ আচ্ছা অবচয় একটা বলি, অবচয় মানে কি একটা সম্পদ, হ্যাঁ যেমন এটা এটা আমার সম্পদ, এটা আমি যখন কিনছিলাম ক্রয় করছিলাম তখন কিন্তু, যখন ক্রয় করছিলাম তখন কিন্তু এটা একদম ফ্রেশ ছিল, মানে কোনো ভাঙ্গা ছিল না বা কিছু ছিল না, যদি এখন ভাঙ্গা নেই বা এটা নতুন ছিল, নতুনত্ব ছিল, বাট এখন কি নতুন আছে, এটা আগের মতো চকচকে নেই বা আগের মতো নতুন নেই, সো এই যে একটু তোমার কি কমে গেল, সো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা অবচয় বলি, ওকে। বা তুমি যে পড়ার টেবিলে যে টেবিলে তুমি বসতেছো ওই টেবিলে যখন তুমি কিনছিলা বা ক্রয় করছিলা তখন কিন্তু বেশ করে ভাঙা ছিল না, বেশ কিছু ছিল না, বাট এখন 2-3-4 বছর পর একটু ভেঙে গেছে বা একটু একটু আগের মতো চকচকে লাগে না, হ্যাঁ। সো এটা একটা এটাকে বলা হয় অবচয় ব্যবসায়ী ভাষায়, হ্যাঁ যন্ত্রপাতির অবচয় হয়। আর তোমার কি হয়, যেগুলো সুনাম আছে এগুলো কি হয়, অবলোপন হয়, ওকে। সো আই হোপ তোমরা এগুলো করে ফেলতে পারবা, যে অ্যাপ্রোচে বলছি এগুলো করতে কী লাগবে, জাবেদা লাগবে, আমরা শিখছি জাবেদা কেমনি করতে হয়, এবার আমরা জাবেদাগুলোকে কেমন নগদার মধ্যে আনতে হয় এটা আমরা শিখছি। 2 ঘন্টা বলছে না, দেখো 2 ঘন্টাতে কী হয়, 2 ঘন্টাতে আমরা লাইক যখন করতেছিলাম তখন আমরা কী করতে, একটাকে আমরা ডেবিট করতেছিলাম, একটাকে আমরা ক্রেডিট করতেছিলাম তাই না, মানে নগদে লিখতেছিলাম, একটাকে ব্যাংকে লিখতেছিলাম 2 ঘন্টাতে, বাট 1 ঘন্টার ক্ষেত্রে এইটা নাই,
তুমি টাকা আসলে ডেবিট দিকে বসাই দিলে হয়, তোমার ভাবতে হচ্ছে না যে এক ঘোড়াকে তোমার ভাবতে হবে না নগদে বসাবো নাকি ব্যাংকে বসাবো, বা দুই ঘোড়া তোমার ভাবতে হবে যে না নগদে হলে নগদে, ব্যাংক হলে ব্যাংকে। এটা ডিফারেন্স। এক ঘর আরো ইজি, কারণ তাহলে ভাবতে হচ্ছে টাকা তুমি বসাই দিবা। আর বাট্টা 3 ঘরের ক্ষেত্রে বাট্টা তোমার যে বাট্টা দিবে, ঘরে যেটা বাট্টা থাকবে বাট্টা তুমি বসাই দিবা, শেষ। সো আই হোপ তোমরা বুঝতে পারছো কেমনে করতে হয়। ওকে ওকে, তো এবার আমরা একটা কিছু ম্যাথ দেখি যে কেমনে করতে হয় বা কেমনে ম্যাথ হয়। সো আমরা আসলে তখন কি শিখলাম, আমরা তখন শিখলাম যে এটা বেশ বড় একটা ক্লাস, কিন্তু আমরা এখান থেকে এখানে বই অনেকগুলা, বই হলো জাবেদা, খতিয়ান, নগদান বই। আমরা এখান থেকে জাবেদা কেমনে করতে হয় শিখছি, আমরা আসলে জেনারেলি শিখছি। হ্যাঁ, আমরা শিখছি খতিয়ান আসলে কেমনে খতিয়ান হয়, খতিয়ান কেমনে করতে হয়, ওই অ্যাপ্রোচটা আমরা শিখছি। কারণ দেখো ম্যাথ কোটি কোটি ম্যাথ হতে পারে, হাজার হাজার ম্যাথ হতে পারে, আমাদের হাজার হাজার, আমি কখনো হাজার হাজার ম্যাথ করার পক্ষে না, বাট আমি বিশ্বাস করি যে হাজার হাজার ম্যাথ করার যে অ্যাপ্রোচটা আছে, ওই অ্যাপ্রোচটা আমি ধরতে পারি, শিখতে পারি, তাহলে আমি হাজার কেন যতগুলো থেকে আমি পারবো, রাইট? ওকে, সো কথা হলো যে আমি সবসময় আমি তোমাদের এসে শিখাইছি যে খতিয়ান কেমনে করতে হয়, অ্যাপ্রোচটা কেমনে করতে হয়, ওই অ্যাপ্রোচ তুমি ধরো, ধরার পরে তুমি রিভিশন দাও, রাইট? আমার টেস্ট পেপার সলভিং কোর্স, ম্যাথ সলভিং কোর্সে মানে কি, এটা হলো যে আমি তোমার দেখাচ্ছি যে না এই ম্যাথটা এমন এমন ম্যাথ আসতে পারে যে তোমাকে টাইপ দেখাইলাম, এগুলো তোমার কোয়েশ্চেন আসবে, তুমি বোর্ড কোয়েশ্চেন মিলাই নাও, আমি দেখাচ্ছি না তোমরা এখন সেম কোয়েশ্চেন আসতেছে, বাট তোমার যে বুঝতে হবে যে খতিয়ানটা কেমনে করতে হবে, তুমি অ্যাপ্রোচ ধরতে পারো, খতিয়ান যা দিবে দেখ পারবে না, পারবা। তোমার যদি বলে যে এবার নবদান বই তুমি দেখলে না কেমনে করতে হয়, 2 এক ঘোরা, পারবা। ঠিক টাইমে জাবেদা তুমি দেখলে না কেমন জাবেদা করতে হয়, তুমি পারবা। সো মেইনলি আমরা শিখছি যে অ্যাপ্রোচে দোষী আমরা কিছু প্র্যাকটিস করছি, কিছু ম্যাথ দেখছি, অ্যান্ড আই হোপ তোমরা মোটামুটি বুঝতে পারছো। ওকে, আর না বুঝলে তুমি ডেফিনেট জানাও, আমরা অবশ্যই এটা নিয়ে আরও এক্সটেন্ড করতে চাই। ওকে, এবার একটা আমরা করে বোর্ড কোয়েশ্চেন দেখি একটু। হ্যাঁ, দেখো এগুলো সেম, দেখো এটা ঢাকা বোর্ড 2022 সালে আসছে, ঢাকা বোর্ডটা আমরা একটু দেখি যে আসলে কেমন কোয়েশ্চেন হয়। এখানে কি বললো, নিট বিক্রয়, যে আমরা কিন্তু শিখছি কেমনে করতে হয় বিক্রয়, বিক্রয়ের সাথে যতগুলো কাজ আছে সবগুলো নিট বিক্রয়, প্রথম ক্লাসে কিন্তু বুঝেছি আমরা। হ্যাঁ, এটা প্রথম, এটা ফার্স্ট চ্যাপ্টার থেকে আসছে এই কোয়েশ্চেনটা। তারপর জুলাই 9, 15, 27, 27 এগুলার জাবেদা দেখা দাও, আমরা শিখছি না কেমনে করতে হয়, বাট্টা কেমনে করতে হয়, দেখো আমরা কেমন শিখছি না এগুলা, নগদের বিক্রয় কত টাকা কেমনে দিবা। হ্যাঁ, বাট্টায় বিক্রি করলে কেমন, এটা কি বাট্টা, এটা হলো কি বাট্টা, কায় বাট্টা নাকি তোমার নগদ বাট্টা, এটা কায় বাট্টা। কারণ নগদ বাট্টা হলে কি প্রাপ্য এবং প্রদেয় হয়, যাই আমরা পাই ওটা হলো নগদ বাট্টা, আর ক্রয় বিক্রয়ের সময় যাই বাট্টা হয় ওগুলোকে আমরা বলি কায় বাট্টা। হ্যাঁ, পারবা। আমি জেটছক, দেখছো জেটছক আমরা করছি কিছুক্ষণ আগে, আসার পর তো আমি বিক্রয়টা করবা। সো আমরা দেখতেছি যে আসলে আমরা যখন জাবেদাটা করতে পারছি, আমার ঠিক ম্যাথগুলো কেমন হচ্ছে আমি বুঝতে পারতেছি, যা ম্যাথ আমরা শিখছি, যে টাইপ ম্যাথ শিখছি ওই টাইপের ম্যাথ দিচ্ছে। সো তুমি বাসায় প্র্যাকটিস করো ভাই, প্র্যাকটিসের উপরে কিছু নাই, তুমি শিখছো কেমন একটা ম্যাথ সলভ করতে হয়, অ্যাপ্রোচটা কি, কেমন ম্যাথ আসে, টাইপ তুমি বুঝছো, যে টাইপ আমি করেছি ভাই এগুলো করলে তুমি মধ্যে ভালো করতে পারবা। অ্যাকাউন্টিংয়ে তুমি যদি প্লাস না পাও, 90 না পাও, আমার বলো, কারণ তুমি যা দেখছো যে কেমনে ম্যাথটা সলভ করতে হয়, কেন অ্যাপ্রোচটা কি, টাইপগুলো কি, কোন কোন ম্যাথ আসতে পারে। সো ইউ ক্যান ডু ইট রাইট নাও। ওকে, সো প্রিভিশন দাও বেশি বেশি করে। তারপর আমরা কিছু এবার তোমার ম্যাথ নিয়ে দেখলাম, বেশ ভালো একটা ক্লাস হলো। এবার আমরা তোমার কিছু অধ্যায় ইনফরমেশন দেখি, যে যেগুলো এক কথায় দেখি, যে দেখো যেগুলো তোমাকে প্রিভিয়াস ক্লাসে বলছি যে লেনদেন একটা পক্ষ কি, একটা পক্ষে ডেবিট হয়, একটা পক্ষ ক্রেডিট হয়, গুরুত্বপূর্ণ তথ্য বলে কারণ যা সেই সামারি করি। হ্যাঁ, এগুলোকে আমরা কি বলি, দুটো দাখিলা পদ্ধতি বলি। আর লোকা পেসি বলে একটা বেশ ইনফরমেশন দিল 1494 সাল, এইখানে সবই ইম্পর্টেন্ট, স্ক্রিনশট না একটু, ওই যে বললাম না কোনটা ডেবিট, কোনটা তোমার কি হয়, কোনটা সম্পদ বাটলে কি হয়, কজ বাটলে কি হয়, আই বাটলে কি হয়, ডেবিট হয় না ক্রেডিট হয়, এখানে এগুলো নিয়ে কথা বলছে। হ্যাঁ, ঠিক তেমনি সুম্মা দিয়ে অ্যাথমেটিকা, এটা বেশ ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট এটা। ওকে, এটা কবে হয়েছিল, ঢাকার পদ্ধতি ব্যবহার হয়েছে 15 শতাব্দী, ইম্পর্টেন্ট। কখন শুরু হয়েছে, 15 শতাব্দী, ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, যারা একটু মানে এখন থেকে অ্যাডমিশন নিয়ে প্রিপারেশন চাও তারা এগুলো দেখো, ইম্পর্টেন্ট। এবং এসিতে অ্যাডমিশন, তোমার এসিতে এমসিকিউ জন্য আসবেই। ওকে, সো তারপর তোমরা দেখো প্রতিটা লেনদেন দুটি পক্ষ থাকবে, একটা কি ডেবিট, একটা ক্রেডিট, এবং ডেবিট এবং ক্রেডিট সবসময় কি হইতে হবে, ডেবিট এবং ক্রেডিট কি হইতে হবে, সমান হইতে হবে। এটা হলো মেইন ফাউন্ডেশনাল কথাবার্তা, এটা তোমার বুঝতে হবে। ডেবিট ক্রেডিট যদি সমান না হয় তাহলে এটা ভুল। ওকে, আর যদি সমান হয় তাহলে এটা ঠিক। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারছো, রাইট?
তারপর এগুলো তুমি দেখতে পারো, একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেটা আমরা করেছিলাম কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, ঠিক তেমনি এই যে দেখতে পারো হিসাব চক্রের ধাপ কয়টা, 11টা। ইম্পর্টেন্ট, ধাপ কয়টা, 11টা। দেখো একটা বিষয় খেয়াল করো, ধাপ 11টা, বাট সবগুলা করতেই হবে, হিসাব চক্রের মধ্যে এটা হবে এমন না। যেখান থেকে কার্যপত্র এবং বিপরীত দাখিলা করলাম না আমাদের হিসাব চক্রের ধাপ, ওখানে এই দুইটা ঐচ্ছিক, মানে তুমি চাইলে করতে পারো, না চাইলে করতে পারো, তোমার ইচ্ছা। বাট 11টার মধ্যে ধাপ হলো 11টা, তার মধ্যে কার্যপত্র এবং বিপরীত দাখিলা তোমার কি ওটা হিসাব চক্রের মধ্যে যারা অ্যাকাউন্টেন্টের কাজ করে ওরা কিন্তু ওদের করতেই হবে এমন না, না করলেও চয়, বাট অনেক প্রতিষ্ঠান করে হিসাবে স্বচ্ছতার জন্য। ওকে, সো ধাপ 11টা, বাট ঐচ্ছিক ধাপ কয়টা, 2টা। ঐচ্ছিক কয়টা, 2টা। এটা ইম্পর্টেন্ট ভাই, এটা সব কেন এটা তুমি মাথায় রাখো, এটা যারা মিস করছো ভুল করতেছো, এটা তুমি রিভিশন দিবা এটা বারবার, বা এটা ভালো মতো খেয়াল করো, এটা বেশ ইম্পর্টেন্ট, তোমার বেশ ইম্পর্টেন্ট, কারণ এটা তোমার মানে এমসিকিউতে আসবেই, এটা আসবে মানে আসবেই, আসতেছে এবং আসবে এটা। ওকে, সো হিসাব চক্রের সমাপনী ধাপে নাম বন্ধ করা হয়, এটা আমরা সামনে আর জানবো। ওকে, তো যে ধাপ কোনটা, জাবেদা বললাম না, নাম্বারিংটা খেয়াল করবা। দেখছো জাবেদার ইংরেজি নাম কি, জার্নাল, যেটা করতে আসে যার, ফার্স্ট শব্দ যার থেকে আসছে, যদি এটা নিয়ে অনেক নাম অঙ্কন বেশ কিছু আছে, বাট এটা বেশ প্রসিদ্ধ যে ফার্স্ট শব্দ যার থেকে জার্নালতে আসছে। সো এটা ইম্পর্টেন্ট, এগুলো দেখবা ভালো মতো, স্ক্রিনশট নিয়ে রাখো, এখান থেকে অবশ্যই কোয়েশ্চেন আসবে। ওকে, জাবেদা কি, জাবেদা হলে সেটা প্রাথমিক বই, এটা ইম্পর্টেন্ট। কি বই, প্রাথমিক বই, কি বই, প্রাথমিক বই। ওকে, এটা একটু এখানের মধ্যে জাবেদা কয়টা কলম থাকে, 5টি কলম থাকে, কয়টা কলম থাকে, 5টি, কি কি এগুলা। ওকে, তুমি প্র্যাকটিস করলে এগুলো করতে করতে পেয়ে যাবে। আর দেখতে পারো কাট বাট্টা, এটা সবগুলো ইম্পর্টেন্ট। 2 প্রকার, কি কি, নগদ বাট্টা কয় প্রকার, হ্যাঁ, কায় বাট্টা হিসাব বইতে লেখা থাকে না, হয় না, হ্যাঁ, ওই যে 3 ঘরের মধ্যে যে ঘরটা আমরা করি, বাট্টা ঘর করি, ওটা কিন্তু নগদ বাট্টা ঘর, ওটা কিন্তু কোনো কারবারি ঘরটার ঘর না। ওকে, এটা ইম্পর্টেন্ট। তাই হিসাব সমীকরণের মূল উপাদান 3টা, কি কি, সম্পদের মালিকানা সত্য, আবার মালিকানা সত্যের মধ্যে কয়টা আসছে, 3টা আসছে, আবার কি কি, সি আর ই, 3টা না আরও আছে, তোমার কি আছে, সরি কি আছে এখানের মধ্যে, তোমার কি আছে, সি আছে, তোমার আর আছে, এক্সপেন্স আছে, ড্রয়িং আছে, সবগুলা এটার পার্ট। ওকে, হিসাব মেনলি 5 প্রকার। তারপর হিসাব সমীকরণ দাখিলা, দ্বিতীয়তা দাখিলা পদ্ধতি হয়েছে, উৎপত্তি, দ্বিতীয়তা দাখিলা পদ্ধতি হইতে কি হিসাব সমীকরণটা, এটা যেটা বললাম হিসাব সমীকরণ যেটা আছে ইজ ইকুয়াল প্লাস ওই, ওটা তোমার দুতরফা দাখিলা পদ্ধতি থেকে আসছে। আর দুতরফা দাখিলা পদ্ধতি কোথা থেকে আসছে, সুম্মা দি অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রফেশনালিটা থেকে। ওকে, সো তারপর বিশেষ জাবেদাকে কয় ভাগ করতে, 6 ভাগে। ক্রয় জাবেদা, ধারে ক্রয় যেখানে লিপিবদ্ধ হয় এটা ক্রয় জাবেদা, ধারে বিক্রয়, ক্রয় বিক্রয় জাবেদা, ধারে ক্রয় ফেরত, যেগুলো ধারে ধারে এবং ক্রয় ফেরত হয়, ওই ধারে ক্রয়গুলা ফেরত দিলে ক্রয় ফেরত জাবেদা, ধারে ক্রয় বিক্রয়গুলা ফেরত দিলে যে জাবেদা আমরা করি বিক্রয় ফেরত জাবেদা বলি। হ্যাঁ, নগদে পেলে নগদ প্রাপ্তি, নগদে প্রদান করে নগদ প্রদান জাবেদা। এটা আর কি। সো বেশ কিছু এখানে আছে। সো আই হোপ তোমরা দেখবা, এটা এমসিকিউতে অনেক হেল্প করে এগুলা, তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এগুলা সবগুলো ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট আমি বেশ মেনশন করে দিচ্ছি এগুলোকে তোমার। ওকে, সো আজকের ক্লাসটা মেইনলি যা আমরা শিখলাম, আমরা বেশ কি শিখলাম, আমরা কিছু প্রত্যেকটা হিসাবে বৈষম্যকে বিশ্লেষণ করছি, অ্যানালাইজ করছি, করে আমরা কী শিখছি, আমরা বেশ কিছু ম্যাথ দেখছি, আমরা টাইপ দেখছি, কেমন কেমন ম্যাথ টাইপ বোর্ড আসছে, হ্যাঁ, এবং প্রত্যেকটা বোর্ডকে আমরা ভেঙে ভেঙে দেখছি যে জাবেদা কেমনে করে, খতিয়ান কেমনে করে, নগদান বই কেমনে করে। হ্যাঁ, আবার তোমাদের রিভিশন কিন্তু ইম্পর্টেন্ট, তোমার রিভিশন দিলে তোমরা আরও অনেক কিছু ইনফরমেশন পাবা, কোয়েশ্চেন বের হবে। আমাদের ক্লাস করলে তোমার কি, তুমি যেখান থেকে ক্লাস করলে তোমার বেশ রিভিশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাট যখন তুমি আরও প্র্যাকটিস করবা, ক্লাসটা করার পরে তুমি যখন বসবা, হাতে কোনো বসে প্র্যাকটিস করা শুরু করবা, তো আরও অনেক তোমার কি ইজি হয়ে যাবে তোমার জন্য। হ্যাঁ, ওদের ভালো মতো আয়ত্ত করা ইজি হয়ে যাবে। সো হ্যাঁ, তুমি যেখানে ক্লাস করো আমি সবসময় বলি রিভিশন নিতে দাও, রিভিশনের উপরে কিছু নেই ভাই, রিভিশন তো দিতেই হবে। ওকে, তারপরটা হলো, বাট এই ক্লাসটা করে আমরা অনেকে শিখতে পারছি। হ্যাঁ, আমরা ডেফিনেটলি এটা একটা রিভিশনের মতো হয়ে গেল, কারণ যারা পারো তারা আরও ভালো মতো পারতেছো। হ্যাঁ, যারা শেখো নেই তারা শিখে গেলতে পারলা। হ্যাঁ, ওকে, তারপরটা হলো আমরা এখান থেকে কিছু এমসিকিউ টাইপের শিখলাম, যেটা আমাকে এসএসসি অ্যাডমিশনে হেল্প করবে, এসএসসিতে বেশি হেল্প করবে। ওকে, সো ওভারঅলে আমরা মোটামুটি একটা ভালো ক্লাস করলাম, আর যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা ফার্স্ট শট জানাবা। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ফর লং টাইম উইথ পেশেন্স। সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।